সাগরিকাদের বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা লেগে গেল। বাড়ির বৌহার সুবাদে ফুলকে শাড়ি পরতে হলো। ফুলের শাড়ি গোলাপি রঙের, খুব সুন্দর করে ফুলকে পরিয়ে দেওয়া হয়েছে। আজ ফুলকে ঘরের মেয়েরা সাজিয়েছে। বিয়ের সময়কার বাড়ি গহনা পড়েছে ফুল। শুভ ফুলকে দেখে কতক্ষণ হা করে তাকিয়েছিল, হিসাব করা যায়নি। গাড়িতে উঠে সারাটা পথ শুধু ফুলকেই দেখে গেছে সে। ভারী মেকআপ ও স্লিভলেস পোশাক পরিধান করে প্রিয়া কয়েকবার শুভর সামনে ঘুরঘুর করেছে। শুভ ভুলেও সেদিকে তাকালো না। তার আপাদ মস্তকে ফুলের বাস। সাগরিকাদের বাড়ি এসেও প্রিয়া শুভকে আকর্ষিত করার জন্য ফোন দিয়ে আটতে থাকলো। লাল টুকটুকে শাড়ি পরে সাগরিকাকে স্টেজে আনা হয়েছে। ফুল হা করে সাগরিকাকে দেখতে থাকলো। তার কাছে মনে হলো স্টেজে বসে থাকা মেয়েটা একটা জীবন্ত পুতুল। শুভর হাত পেঁচিয়ে ধরে আছে ফুল। দুজনে একসাথে স্টেজের দিকে গেল। সাগরিকা ফুলকে দেখে জড়িয়ে ধরল। কিছুটা অভিমানী কণ্ঠে বলল, ভাবিকে একটু মনে পড়ে না তাই না? সেই কবে দেখে আসলাম, ব্যস্ততার জন্য না হয় আমি যেতে পারিনি, তাই বলে তুমি আসতে পারবে না? ফুল মিনমিন করতে থাকলো। সে কি উত্তর দিবে ভেবে পেল না। বিয়ের পর শুভ ছাড়া কারো সাথেই সে তেমনভাবে কথা বলেনি। লজ্জা শঙ্কা ভর করে। অপ্রত্যাশিতভাবে নিজের জীবনের সাথে সকলকে জড়িয়ে ফেলে কি বলবে বুঝে উঠতে পারে না। সাগরিকা আরো বলল, তোমার বরটা আস্ত বদমাইশ। ফোন কলে তোমাকে চাইলেই জানো কি বলতো? বলতো আমার বউ আমার সেবা করতে ব্যস্ত, তুমি করতে পারো না তাই বোঝো না। এটা কেমন কথা তুমি বলো ফুল? ফুল কি বলবে? সে বাঁকা চোখে শুভর দিকে তাকালো। শুভ জিভ কেটে নিচের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ভালো খারাপ মিলিয়ে আমাদের জীবন। সমাজে সাগরিকা, শুভ, আদিল ও তাদের মায়ের মতো ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনি লিপি ও ফিরোজের মতো খারাপ মানুষও আছে। কখনো কখনো ভালো খারাপ মিলে একজনের জীবন শেষ হয়ে যায়, আবার কখনো খারাপ খারাপ মিলে সমাজ ধ্বংস হয়ে যায়। সাগরিকার ফুফাতো ভাইয়ের নাম কায়সার, বয়স 30 ছুঁইছে, চরিত্র খারাপ। মেয়েদের দেখলেই মনে কামোত্তেজনার সৃষ্টি হয়। মা বোন কাউকে ভেদাভেদ করে না। লোক সমাজে সাগরিকাদের যথেষ্ট সম্মান আছে। আত্মীয় স্বজনরা কম বেশি সকলেই কায়সারের চরিত্র সম্পর্কে জানে। তার জন্য কায়সারের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ কায়সারের নজরে পড়েছে ফুল। অল্প বয়সী মেয়েটাকে দেখে কায়সারের শরীর ঝাঁকিয়ে উঠল। মায়াবী চেহারা দেখে গলা শুকিয়ে আসলো। সে পাঞ্জাবির কলার ঠিক করে স্টেজের দিকে এগোতে থাকলো। প্রিয়াজ লেহেঙ্গা পরেছে, স্লিভলেস হাতার সাথে প্রশস্ত গলা, বুকের ভাঁজ অধিকাংশই বোঝা যাচ্ছে। কায়সার স্টেজে উঠে ফুলের পিছনে গিয়ে দাঁড়াতেই প্রিয়ার দিকে চোখ পড়ে। প্রিয়াকে দেখে তার কাছে রান্না করা রোস্ট মনে হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফুলকে ছেড়ে প্রিয়ার দিকে এগিয়ে গেল। বিয়ের কাজ যেহেতু আগেই সম্পন্ন করা ছিল, দুই পক্ষের খাওয়ার পর্ব শেষ করে সকলে আবার বাড়ির দিকে রওনা হলো। মেয়ের সাথে ভাই বোন আসার একটা প্রচলন আছে। সাগরিকার সাথে আসলো কায়সার। এতে অবশ্য সাগরিকার বাড়ি থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কায়সার শুনলে তো। পুরাতন বউকে নতুন রূপে ঘরে নিয়ে এসেছে আদিল। এত বড় হয়েও লজ্জায় মাথা নিচু করে রেখেছে। বাড়ির মহিলারা সাগরিকা ও আদিলকে ধরে সোফায় বসিয়ে রেখেছে। সাগরিকার লাজ শরম কমই। মহিলাদের কথায় ঠাট্টার ছলে উত্তর দিয়ে দিচ্ছে সে। শুভ বাড়িতে এসে ফুলকে নিয়ে উপরে চলে গেল। ফুলকে ফ্রেশ হতে বলে নিজেও ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। শুভর হয়ে গেলে ফুলের ঘরের সামনে আসলো। দরজায় 2-3 বার কষাঘাত করে সাড়া পেল না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ফুল চুলের সাথে যুদ্ধ করছে। শুভ ফুলের অবস্থা দেখে হেসে ভেতরে ঢুকলো। আয়নার প্রতিবিম্বে শুভকে দেখে ফুল অসহায়ের চোখে তাকালো। শুভ তা দেখে বলতে শুরু করলো, আমি খুলে দেই? ফুল মাথা নেড়ে না করলো। আমি করতে পারবো। ফুল চিরুনি হাতে নিতে গেলে শুভ কেড়ে নিল। আলতোভাবে ফুলের মাথায় চিরুনি চালালো। ফুল এক ধ্যানে শুভকে দেখতে থাকলো। আকস্মিক পিছনের দিকে ফিরে শুভর কোমর জড়িয়ে ধরল। শুভ ফুলের এহেন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ ফুলের মাথা হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ফুল বউয়ের? ফুল উত্তর দিল না।
শুভ চিন্তায় পড়ে গেল তখন যখন দেখলো ফুলের শরীর কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। শুভ অস্থির হয়ে গেল, চিরুনি ফেলে নিজের থেকে ফুলকে ছাড়িয়ে নিল। ফুলের মুখ লাল বর্ণযুক্ত, ঠোঁটজোড়া শুষ্ক, চোখের পানি দেখে শুভর অন্তর কেঁপে উঠল। ফুলের সামনে হাঁটু গেড়ে বসে দুই গালে হাত রাখলো, চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? ফুফুর কথায় কষ্ট পেয়েছ? আরে ফুফু তো 2 দিনের অতিথি, কাল পরশুই চলে যাবে। তাছাড়া ভাইয়া যেভাবে উত্তর দিয়েছে আমার মনে হয় না পরবর্তীতে তোমাকে কিছু বলার সাহস পাবে। ফুল নাক টেনে উত্তর দিল, আমি এজন্য কাঁদছি না। তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন শুভ? শুভ ফিক করে হেসে ফেলল। ফুলের নাকে টুপ করে চুমু খেয়ে বলল, ভালোবাসলেও জ্বালা, না বাসলেও জ্বালা, কম ভালোবাসা যায় না? শুভ দুষ্টুমি করে বলল, আমার মনে অনেক ভালোবাসা, এত ভালোবাসা যে মনে জায়গা হচ্ছে না, তাই তোমাকে ভালোবেসে জায়গা খালি করছে। ফুল শুভ দুষ্টুমি বুঝে তার বুকে 2টা ঘা বসিয়ে বলল, যা। শুভ আহ করে আত্মচিৎকার করে বোঝালো সে ব্যথা পেয়েছে। ফুল তখন বিচলিত হয়ে শুভর বুকের বাম পাশে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে? শুভ তখন হেসে ফিসফিস করল, ব্যথা লাগলে কি ওষুধ লাগিয়ে দিবে? শুভ নির্লজ্জ ইশারা দেখে ফুল ধাক্কা দিয়ে বিছানায় ফেলে বাথরুমে চলে গেল। রজনীর মধ্য সময় আদিলকে বাসর ঘরে এক প্রকার জোর করে ঢুকানো হয়েছে। আগামীকাল রিসেপশন। আদিল বাসর রাত বাহিরেই কাটিয়ে দিতে চেয়েছিল, শুভ দিল না। সে জানালো একা হাতে সব সামলে নিবে, তাছাড়া বক্সি কাকা তো আছেই। আদিলকে কথা বলার সুযোগ দিল না, এক প্রকার ঠেলে ঘরে পাঠিয়ে দিল। আজ আদিলের ফ্ল্যাট একদম খালি। আত্মীয়রা গাঁটটি পুটলা নিয়ে শুভর ফ্ল্যাটে জায়গা নিয়েছে। শুভ যখন নিজের ঘরের বহাল অবস্থা দেখল তখন বলল, তোমাদের জন্য আমার ঘরটাকে আজকে রাতের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম। আত্মীয়রা শুনে তখন শুভর কান মলে দিল। হাসি মজার মাঝে কত সময় পেরিয়ে গেল। রাত তখন 3টা বাজে। ফুল নিজের ঘরে শুয়ে আছে, শুভ নিচে। গরু জবাই করা হয়েছে আগামীকালের অনুষ্ঠানের জন্য। আত্মীয়রা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ফুলের চোখে ঘুম নেই, চোখ বন্ধ করলে মনে পড়ে শুভর কথা। এদিকে শুভ নিচে চেয়ারে বসে ফুলের ঘরে জানালার দিকে তাকিয়ে আছে। তার শরীর এখানে পড়ে থাকলো, মনটা ফুলের দিকে পড়ে আছে। রাতের আধারে সকলে ঘুমালো, একজোড়া ছেলে মেয়ের চোখে ঘুম নেই। কিছু বিশ্রী পরিকল্পনা করতে গিয়ে নিজেরাই ফ্যাসাদে জড়িয়ে পড়েছে। শুভর মায়ের যত্নে লাগানো গাছগুলো পিষে দিচ্ছে দুজনের পায়ের মাধ্যমে। বলবান পুরুষের থাবায় মূর্ছা যাচ্ছে মেয়েটা। বলা হচ্ছে কায়সার ও প্রিয়ার কথা। প্রিয়া সারাদিনই কায়সারকে লক্ষ্য করেছে। একবার ফুলের আশেপাশে, আরেকবার তার আশেপাশে ঘুরঘুর করছিল সে। প্রিয়া তখন বুঝল লোকটার ফুলকে মনে ধরেছে। যখন দেখল কায়সার এ বাড়িতে এসেছে তখনই প্রিয়া নিকৃষ্ট পরিকল্পনা করে ফেলল। আদিল ও সাগরিকাকে নিয়ে যখন সকলে ব্যস্ত ছিল তখন কায়সারের কাছে প্রিয়া গেল। কায়সারের সাথে কথা বলার এক পর্যায়ে বলতে লাগলো, মেয়েটাকে কেমন লেগেছে? কায়সার জানায়, কচি মেয়ে, দেখলেই বকে জ্বালা ধরে। আমি যদি জ্বালা কমানোর ব্যবস্থা করে দেই তো? কায়সার নড়ে চড়ে উঠল। সামনে বসা মেয়েটার প্রতি তার আকর্ষণ বেশি, কিন্তু মুখে বলল, যদি না পারো তাহলে তোমাকে আমার জ্বালা মেটাতে হবে। প্রিয়া কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। আদিলকে ঘরে ঢোকানোর পর প্রিয়াই আত্মীয়দের শুভর ঘরে ঢোকালো। গতকাল রাতে শুভকে বের হয়ে আসতে দেখে এতটুকু বুঝতে পেরেছে সে যে শুভ ও ফুল এখনো কাছাকাছি আসেনি। শুভ হয়তো গোসল করতে গিয়েছিল। আদিল যদি উপরে থাকে তাহলে শুভ নিচে কাজকর্ম দেখাশোনা করবে। এই ফাঁকে কায়সারকে ফুলের ঘরে ঢুকিয়ে দিবে। সব পরিকল্পনা যদি সফল হয়ে যেত তবে পৃথিবীতে ভালো খারাপের অস্তিত্ব থাকতো না। শুভ নিচে যাওয়ার আগে ফুলের ঘরে এসেছিল। ফুলকে সাবধান করে দরজা আটকে দিতে বলে নিচে চলে গিয়েছিল। প্রিয়া দরজার নব ঘুরিয়ে বুঝল দরজা ভেতর থেকে আটকানো।
পাশের ঘরে তখনও কয়েকজনের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রিয়া কায়সারের কাছে এসে জানালে কায়সার ঠোঁট কেটে হাসল। তার বলিষ্ঠ হাত জোড়া এগিয়ে দিল প্রিয়ার নরম স্পর্শকাতর স্থানে। প্রিয়াকে টেনে জনমুখের আড়ালে ছাদে নিয়ে গেল। প্রিয়াও বাধা দিল না। যৌবন পোড়ায় পুড়ে ছটফট করতে করতে নিজের সবকিছু বিলীন করে দিল। পরের দিন সকালটা হলো শত্রুদের জন্য শেষ দিন এবং ভালো মানুষের জন্য সুখের দিন। শুভর ফুফু প্রিয়াকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলো। ওনার সাথে ছিল 4-5 জন মহিলা। ছাদের কোণে বিবস্ত্র অবস্থায় মেয়েকে দেখতে পেল শুভর ফুফু। মেয়ের পাশে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে পরপুরুষ। প্রিয়ার মা চিৎকার করে উঠলেন। সাথে আসা মহিলারা ছিচি করে নিচে নেমে গেল। প্রিয়া ঘুম ঘুম চোখে নিজের অবস্থান বুঝতে পেরে গা ঢাকল। কায়সারও ততক্ষণে উঠে গেছে। প্রিয়ার মা মেয়ের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। কায়সারের দিকে তেড়ে যেতে নিলে কায়সার বলে উঠল, যা করবেন নিজের মেয়েকেই করবেন, আমার গায়ে টোকা যেন না পড়ে, নয়তো মেয়ের মতো আপনার অবস্থাও করে ছাড়ব। প্রিয়া মাকে বাধা দিল। যার কাছে নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছে তাকে বিয়ে করবে বলে জানালো। বাড়ির প্রতিটি সদস্যের কানে ঘটনা তৎক্ষণাৎ চলে গেল। সাগরিকা লজ্জায় নিচে নামল না। ফুলের শাশুড়ি যখন কায়সারের দিকে আঙুল তুলতে গেল, প্রিয়ার কুৎসিত পরিকল্পনার কথা জানালো। শুভর চেহারা তখন দেখার মতো অবস্থা। এই প্রথম কোনো মেয়ের ওপর হাত তুলল। প্রিয়ার গালে 2-4টে থাপ্পড় বসিয়ে বলল, এখন এই বাড়ি থেকে বিদায় হয়ে যা, বিষধর নাগিন। আমার ফুলকে নষ্ট করা ইচ্ছে তো করছে তোর জিহবা কেটে দিই। আদিল পুলিশকে খবর দিতে চাইলে ফুফু পা চেপে ধরল। সকলের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ বাড়ি ছাড়ল। সাগরিকাকে এর জন্য কেউ দোষারোপ করল না, কেননা একজনকে বিবেচনা করে আরেকজনকে দোষারোপ করা যায় না। ফুল পুরোটা সময় চুপচাপ ছিল। এবারও তার ভাগ্য সহায় ছিল বলে নিকৃষ্ট মানুষের পরিকল্পনা থেকে রক্ষা পেল। কিন্তু তার কতদিন? আদিল ও সাগরিকার বিয়ের আনন্দের সাথে কিছু তিক্ত স্মৃতি দিয়ে গেল। ঝড়ের বেগে বিপদ কেটে গেল, কিন্তু কেউ টের পেল না বলা যায়। বাতাসের সাথে মিশে এসেও চলে গেল। বিয়ের কার্যক্রম শেষ হয়ে ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। পূর্বের রুটিন মোতাবেক সবকিছুই শুরু হলো। ফুলের ঘুম ভাঙল খুব সকালে। আজ কলেজে যেতে হবে। আড়মোড়া ভেঙে ফুল বিছানা ছাড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা করতে গিয়ে গলার কাছে স্পষ্ট কামড়ের দাগ দেখতে পেল। খোপা করা বন্ধ করে ফুল সেখানটা হাত বুলালো। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের ঘটনা। গতকাল সারাদিন শুভ চুপচাপ ছিল, ফুলের সাথে কথা বলেনি। ফুল অনেকবার কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু শুভ এড়িয়ে চলে গেছে। ফুল খুব আহত হয়, মনে করার চেষ্টা করে নিজের ভুলের ব্যাপারটা। তেমন ভুল মনে করতে পারল না। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলো। রাতের মধ্যে সকল মেহমান চলে গেল। শুভর ফ্ল্যাট একদম খালি। ফ্ল্যাটের ভেতরে 2 ঘরে 2 জন বাসিন্দার বাস। রাতে শাশুড়ির সাথে গোছগাছের কাজ করে উপরে চলে আসলো ফুল। শুভকে পেল নিজের ঘরে। ফুলের কেন যেন কান্না আসলো। সে দোষ না করেও দোষী হয়ে গেল শুভর কাছে, এমনটা ভাবনায় আসলো। অন্তরে কষ্ট জমিয়ে চোখে পানি রেখে ফুল শুভর কাছে গেল। শুভ তখন শুয়েছিল। ফুল শুভর পাশে গিয়ে বসল। শুভর বুকের বাম পাশটা হাত রেখে বলল, কি হয়েছে শুভ? আমি কি কোনো ভুল করেছি? ধরা গলায় কথা বলে ফুল শুভর উত্তরের অপেক্ষা করতে থাকলো। কিন্তু শুভকে এক চুল পরিমাণ নড়তে দেখতে পেল না। ফুল এবার শুভর বুকে মাথা রাখল। শুভর বুকে আশ্রে পড়ে কাঁদতে থাকলো। শুভ এবার ফুলের পিঠে হাত রাখল। 2 বার পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিল যে সে ফুলের সাথে আছে। ফুল কান্না থামালো না। এত সুখ, এত আদর, এত ভালোবাসা পাওয়ার পর কয়েক ঘন্টার অবহেলা সহ্য করতে পারল না। শুভ বুঝল ফুল থামবে না, তাই ফুলকে থামানোর জন্য নতুন অভিনব কৌশল অবলম্বন করল। ফুলকে শুইয়ে দিয়ে নিজে ফুলের ওপর উঠে গলায় মুখ গুজল। আকস্মিক আক্রমণে ফুলের কান্না থেমে গেল। শুভ থামল না। ফুলের গলায় কামড় বসিয়ে দিল। ফুল চোখ বন্ধ করে শুভর অত্যাচার সহ্য করে নিল।
শুভ থেমে ফুলের কান্না মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে ফিসফিস কণ্ঠস্বরে বলল, আমি যদি আরেকটা বিয়ে করে ফেলি তখন কষ্ট পাবে না? ফুল আতকে উঠল। এ কেমন কথা? ফুল ধরা গলায় বলল, আমাকে বুঝি আর ভালো লাগে না? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। ফুল বলল, আমার স্থান যদি অন্য কাউকে দিতে চাও তবে এই বাড়িতে আমার লাশ পড়ে যাবে। শুভ ফুলের চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। এতই যখন ভালোবাসো তখন আমার পাশে অন্য মেয়েদের ঘেঁষতে দাও কেন? ফুল বুঝলো শুভ সারাদিনের অভিমানের কারণ। ফুল উত্তর দিতে পারল না। প্রিয়াকে তার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে, কিন্তু এত মানুষের সামনে কিভাবে বলবে? শুভ ফুলের কামড়ের জায়গায় চুমু খেলো। ফুলের মাথা হাত বুলিয়ে বলল, নিজের অধিকার আদায় করতে শিখো। নিজেকে শক্তপোক্ত নারী গড়ে তুলো। সবসময় আদিল ভাইয়া অথবা আমি থাকবো না। আড়ালে কে কি পরিকল্পনা করতে পারছে আমি না জানতে পারলেও তুমি জানবে। তখন যদি উদ্যোগ না নাও তবে আমাকে হারিয়ে ফেলতে পারো। ফুলের চোখ জোড়া চিকচিক করছে, এক্ষুনি কেঁদে ফেলবে। শুভ ফুলের গালে হাত রাখলো। বুড়ো আঙুলের সাহায্যে গালে মসৃণভাবে বুলাতে লাগলো। ফুল চোখ বন্ধ করে শুভ ছোঁয়া উপভোগ করতে থাকলো। তার চোখ বেয়ে পানি ঝরছে। শুভ গাল ছেড়ে ফুলের চোখের পানি মুছে দিল। চোখের পানিকে আটকে রাখতে শিখো ফুল। কথায় কথায় চোখের পানি ফেলে দুর্বলরা। আমি চাই তুমি একজন সবল নারী হয়ে ওঠো। ফুল এবার মুখ খুলল। তুমি পাশে থাকলে আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। আমাকে ছেড়ে কখনো চলে যাওয়ার নাম নিবে না, তাহলে আমি জীবিত থাকা অবস্থায় মরে যাব। শুভ ফুলকে কথা শেষ করতে দিল না। তার আগেই শুভ কঠিন থেকে কঠিনতম কাজ করে ফেলল। ফুল এবার ঘুমালো না। আবেশে চোখ বন্ধ করে স্বামীর থেকে পাওয়া ছোঁয়া উপভোগ করল। দুজন মানুষের পবিত্র সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে দুজনের কথাই বলা হবে। দুজনের ভালোবাসার পরিমাপ করা যাবে না। দীর্ঘ সময় পর শুভ ফুলকে ছেড়ে দিয়ে ফুলের পাশে শুয়ে পড়ল। ফুলের ঘন ঘন নিঃশ্বাস ফেলা দেখে চোখ ঘুরিয়ে নিল। শুভ যথেষ্ট ম্যাচিওর। এখনই সংসার নামক ধাঁধায় নিজেদের জড়াতে চায় না। তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ফুল পাশ ফিরে গেল। শুভ উঠে বারান্দায় চলে গেল। বিয়ে বাড়ির লাইটগুলো এখনো খোলা হয়নি, আগামীকাল খোলা হবে। শুভ সেদিকেই দেখছে। ফুল কিছুক্ষণ পর শুভর পাশে এসে দাঁড়ালো। শুভ ফুলের দিকে তাকিয়ে বলল, সকালে কলেজে যেতে হবে ফুল। আগামীকাল থেকে আমাদের ব্যস্ত সময় শুরু। ফুলের মন খারাপ হলো নাকি ভালো জানে না। শুভর সাথে আরো কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। রাতের কথা ভাবতে ভাবতে অনেকটা সময় ব্যয় করে ফেলল ফুল। হাত মুখ ধুয়ে চুলে খোপা করতে করতে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামলো। রান্নাঘর থেকে পাতিলের টুংটাং শব্দ শুনতে পেয়ে ফুল ভাবল তার শাশুড়ি হয়তো উঠে পড়েছে, কিন্তু ফুলের ধারণা ভুল প্রমাণ করে রান্নাঘরে সাগরিকাকে দেখতে পেল। ফুল অবাকের সাথে লজ্জাও পেল। ফুলকে দেখে সাগরিকা হেসে বলল, এসেছ? আজ তো কলেজ আছে তাই না? আমি নাস্তা বানিয়ে ফেলেছি। টিফিনে কি খাবে বলো? ফুল ইতস্তত হয়ে বলল, সরি আপু, আসলে দেরি হয়ে গেছে। সাগরিকা মুখ ভরে হাসলো। পেঁয়াজ ছিলতে ছিলতে বলল, তুমি আমাকে কূটনৈতিক যা ভেবো না। সারা বছর রান্না করে পা না রাখলো আমি কিছু মনে করব না। ফুল হাত কসলাতে থাকলো। সাগরিকা ফুলকে সহজ করার জন্য বলল, দুপুরের জন্য কিছু রান্না করতে চাও? ফুল নিচু স্বরে বলল, ভাবছিলাম বিরিয়ানি রান্না করব। চমৎকার। আদিলা শুভর বিরিয়ানি খুব পছন্দ। আমি গোস্ত ভিজাই, তুমি মশলা রেডি করে ফেলো। ফুল সাগরিকার সাথে সহজ হতে চেষ্টা করলো। দুই যা মিলে রান্না শেষ করে ফেলল। ফুলেরা তিনজনই বাড়ি ফিরতে ফিরতে বিকাল 4টা বাজবে। সাগরিকা তিনজনের জন্য ছোট হটপটি বিরিয়ানি ভরে দিল। ফুল তখন স্যালাড কাটছিল। ফুলের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে সাগরিকা বলল, অনেক রান্না করেছ, কলেজে যেতে হবে না? এখনই সংসারে হাত দিলে পড়াশোনা গোলায় যাবে। যাও, তৈরি হয়ে নিচে নেমে আসো। আরিফকেও ডেকে দিও। অনেকদিন পর আরিফ নামটা শুনে ফুলের অন্তর ধক করে উঠল। কতদিন পর
এ বাড়িতে কেউ এই নামে ডাকলো। ফুল এই বাড়িতে আসার পর থেকে শুভ বলেই সবাই ডাকতে শুরু করেছে। ফুলের বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেল। বুকে একরাশ হাহাকার নিয়ে তৈরি হতে চলে গেল। তবে সাগরিকার ব্যবহারে মুগ্ধ হলো ফুল। তাকে বড় বোনের মতো আগলে রাখে। ফুলের একটুর জন্য মনে হয় না তার অপর পাশের মানুষটি তার যা হয়। শুভকে আর ডাকতে হলো না। কলেজ ড্রেস পরে পরিপাটি হয়ে বের হয়ে ফুলের মুখোমুখি দাঁড়ালো। ফুলকে তৈরি হতে না দেখে হাতের বন্ধনীর দিকে তাকালো শুভ। ব্রজগল কুসকে প্রশ্ন করলো, এখনো তৈরি হওনি? কলেজে যাবে না, নাকি পড়াশোনা বাদ দিয়ে সংসার করার জন্য উঠে পড়ে লেগেছ? বলে রাখি ফুল, এই চিন্তাটা ভুলেও মাথায় আনবে না। ফুল ঘরে যেতে যেতে উত্তর দিল, বেশি কথা বলো, 5 মিনিট লাগবে, তুমি নিচে যাও। শুভ ঠোঁট কামড়ে ধরল। ফুলকে জ্বালানোর জন্য উঁচু আওয়াজে বলল, কি বললে, কাছে আসবো? ফুল দরজা চাপাতে গিয়েও চাপালো না। মাথা একটুখানি বের করে বলল, ভালো হয়ে যাও মাসুদ। শুভ তেড়ে মেরে আসতে নিলে ফুল দরজা আটকে দিল। শুভ হেসে নিচে নামলো। ফুল পাক্কা 8 মিনিট পর নিচে নামলো। সবসময়ের মতো চুলে একটি বেনুনি করে পিঠে ঝুলিয়ে দিল। মুখে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই। শুভর কাছে এই ফুলকে দেখে ডাকতে ইচ্ছে করে, সতেজ ফুল। আজকাল শুভর ভাবনায় ফুলকে নিয়ে স্বপ্ন বুনে। আদিল উপর থেকে তৈরি হয়ে নিচে নামলো। সাগরিকা হাতে মুখে পানি ছিটাতে গেছে। ফুল আদিল আর শুভকে নাস্তা দিয়ে আরেক প্লেটে শাশুড়ির জন্য নাস্তা তৈরি করলো। ফুলের শাশুড়ি বিয়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। ফুলের হাত ধরে নিজের পাশে বসিয়ে বললেন, বসো তো, আমরা নিয়ে খেতে পারবো। সাগরিকা কই গেল? মেয়েটা এত চঞ্চল, 1 মিনিটও বসে থাকে না। এই সাগরিকা। সাগরিকা নিচে নামলো। শাশুড়িকে বসে থাকতে দেখে জিভ কেটে কানে হাত দিয়ে বলল, সরি মা, আর হবে না, তোমরা শুরু করো। তোদের আজই এত চাপ নিতে কে বলেছে? আমি কি মরে গেছি? শোন, আমি একদম সুস্থ। একা একা আর কাজ করতে আসবে না, আমাকে ডাকবে। বউ শাশুড়ি মিলে কাজ করলে ভালোবাসা বাড়ে। আচ্ছা আচ্ছা আমার আম্মা যান, পরবর্তীতে আমরা এমন ভুল করব না। আদিল চুপচাপ খাচ্ছে, কথা বলছে না। শুভ মোক্ষম সুযোগ পেল বড় ভাইকে খেপানোর জন্য। শুভ আদিলের দিকে তাকিয়ে মুখ খুলল। আহারে, আমার ফুলের মতো বউটা কাজ করতে করতে শেষ। আদিল নড়ে চড়ে বসল। আজ তার বউ সারা জীবনের জন্য বাড়িতে চলে এসেছে। এবার আদিল বুক ফুলিয়ে বলল, আমার বউটা কি নদীতে ভেসে আসছে? সে কাজ করেনি? এমনভাবে বলছিস যেন তোর বই পৃথিবীর মধ্যে একাই। শুভ নাক উঁচু করে আদিলের দিকে ঝুঁকে গেল। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কারো কিছু জ্বলছে নাকি? সাগরিকা হেসে উত্তর দিল, থামো আরিব। না না শুভ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। শুভ থামল না। বড় ভাইকে শুনিয়ে বলল, আমার বউ 3 মাস ধরে আমার কাছে, তোমার বউ 2 দিন ধরে। আসো, খেয়াল রাখার বিষয়টা পরিমাপ করি। বলে দিলাম ভাই, আমারটাই বেশি হবে। আদিল খুক খুক করে কেসে উঠল। শুভর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে শাসালো। বড় ভাইয়ের সাথে মস্করা করিস? আমিও সুধা আসলে সব হিসাব নিয়ে ছাড়ব। শুভ ভ্রু নাচিয়ে বলল, আমার বউ সেরা, তার স্বামীও সেরা। গাড়ি থেকে নামতেই শুভ ফুলের হাতে চিঠি গুজে দিল। কানের কাছে ফিসফিস করে বলল, ক্লাস শুরু হওয়ার আগে পড়ে নিবে। ফুলের চোখ জোড়া চিকচিক করে উঠল। সেখানে ভর করল একাকার সমান আনন্দ। আজও কলেজে পৌঁছে ফুল ও শুভ আলাদা হয়ে গেল। শ্রেণীকক্ষে প্রবেশ করে ফুল ভাবল বাথরুমে যাওয়ার বাহানায় চিঠি পড়ে আসবে, কিন্তু তার হলো কই। এতদিন পর প্রাণপ্রিয় বান্ধবীকে পেয়ে আরিফা ঝাঁপিয়ে পড়ল। ততক্ষণ ফুলের গলায় ঝুলে থাকলো যতক্ষণ না ফুল তার পাশে গিয়ে বসল। দোস্ত রে, তোকে আজ অন্যরকম লাগছে। ফুল হেসে বলল, তোকে তো বিবাহিতা মহিলা মনে হচ্ছে। আরিফা সাথে সাথে ব্যাগ থেকে আয়না বের করে চেহারা দেখল। গালে হাত বুলিয়ে বলল, কই কই? ফুল হেসে ফেলল। সারা ক্লাসরুমে নাফিসকে খুঁজল। নাফিস এখনো আসেনি। ফুল আরিফাকে নাফিসের কথা জিজ্ঞেস করলো, নাফিস আসেনি? এসেছে তো, বাহিরে গেছে হয়তো। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। ফুল ভাবল,
নাফিসদের সাথে কথা বলে আসবে, সাথে চিঠিও পড়ে আসবে। নাফিসকে পেল কলেজের বারান্দায়, দেয়ালে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। ফুল প্রফুল্ল চিত্তে ছুটে গেল, নাফিসকে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস নাফিস? এতদিন পর প্রিয় বন্ধুর কণ্ঠস্বর শুনে অন্তর শীতল হয়ে গেল নাফিসের। কিন্তু পর মুহূর্তে ফুল অন্য কারো মনে পড়তে মুখে কাঠিন্য ভাব এনে ফুলের দিকে ফিরে তাকালো। ফুলকে ভালোভাবে দেখে উত্তর দিল, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ক্লাসে যাবি না? যাব। নাফিস কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থাকলো। গলার পাশে কামড়ের দাগ দেখে বুক জ্বলে উঠল। নাফিস সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। তার ভাবনায় ফুলকে নিয়ে খারাপ ভাবনা আনতে চায় না। ফুলকে দেখে বোঝাই যাচ্ছে ফুল শুভর সাথে সুখে আছে। নাফিস নত চোখে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল যাই। ফুল আমতা আমতা করে বলল, তুই যা, আমি একটু পর যাব। নাফিস মাথা নেড়ে চলে আসতে নিলে ফুল পিছন থেকে ডেকে উঠল, আজ তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, টিফিনের সময় কিন্তু একসাথে খাবো। নাফিস তাচ্ছিল্য করে হেসে না ফিরেই জবাব দিল, আমাকে নিয়ে খেলে তোর বর রাগ করবে না? ফুল উত্তর দিতে পারল না, মনে প্রশ্ন জাগলো, শুভ কি রাগ করবে? ফাঁকা জায়গায় ফুল চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয় সতেজ ফুল, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে আমার। জানি আমাদের সম্পর্ক হালাল, পবিত্র, কিন্তু এখনও সেই সুখময় সময় আসেনি। বিগত দিনগুলোর পাগলামির জন্য আমি নিজেকে দোষারোপ করছি। যতই হোক, ছেলে মানুষ তো। চোখের সামনে সুন্দর ফুলকে দেখে নিয়ন্ত্রণ করা যায়? শোনো ফুল, কলেজ শুরু হয়েছে, তার মানে আমাদের পড়াশোনা শুরু করতে হবে। প্রতিদিন সন্ধ্যার পর আমার সাথে পড়তে বসা আবশ্যক। আমি কিন্তু পড়াবো তোমাকে, দুষ্টুমি করব না। আর যদি করেও থাকি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কি দিবে না? ফুল, আমার আর তোমার মাঝে আমাদের দুজনের বয়সটা চলে এসেছে। আমাদের জীবন সঠিকভাবে গড়তে হবে, আমাদের পরিচয় বানাতে হবে। তার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ। আমি জানি তোমার কাছে সব কিছু এলোমেলো লাগছে, আমার উপর ভরসা রেখো, সব ঠিক করে দিব। ফুলবো, আমার আদরের ফুলবো, অনেক আদর আমার বউয়ের জন্য। আমি তোমার মাঝে দিনে দিনে ডুবে যাচ্ছি, তোমার মায়ে আসক্ত হয়ে যাচ্ছি। নিজেকে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হয়। ব্যাপার না, আমাদের ভবিষ্যতের কথা ভেবে সব করব। প্রিয় লাজুক ফুল, তোমাকে লজ্জায় ফেলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো শেষ লজ্জা দেওয়ার জন্য তোমাকে স্মরণ করে দিচ্ছি। বাড়ি থেকে ফেরার সময় গতকাল রাতে দেয়া আমার আদরের দাগ ঢেকে আসনি। ক্লাস শুরু হওয়ার আগে ব্যবস্থা করে নিও। ইতি, তোমার ভোলাভালা বর। চিঠি পড়ে ফুলের হাত সাথে সাথে গলায় চলে গেল। সে আশেপাশে তাকিয়ে বিনুনি দিয়ে দাগটা ঢেকে দিল। পরক্ষণেই কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। নাফিস তার গলার দাগ দেখে ফেলেনি তো? তার জন্যই কি ছেলেটা ফুলের দিকে তাকিয়ে কথা বলেনি? ফুল কপাল চাপড়ালো, মনে মনে শুভকে সাহায্য করতে ফোন দিয়ে আটতে থাকলো। টিফিনের সময় নাফিস ফুলের সাথে টিফিন করতে এলো। আজ নাফিসও টিফিন নিয়ে এসেছে, রুটি আর ডাল ভাজি। স্কুলে থাকতে ফুলের সাথে সবসময় ভাগাভাগি করে খেত। আরিফা, ফুল ও নাফিস একসাথে টিফিন খেতে বসলো। তিনজন ভাগাভাগি করে খাচ্ছে। ফুলের হাতে রান্না করা বিরিয়ানি খেয়ে আরিফার চোখ বন্ধ হয়ে এসেছে। সে ফুলের দিকে হেলে পড়ে যেতে যেতে বলল, দোস্ত কি রাঁধলি? আমার তো খেয়ে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। ফুল হেসে আরিফাকে ধাক্কা দিয়ে ওঠালো। নাফিস বাঁকা চোখে আরিফার কাণ্ড দেখে বিড়বিড় করল, নাটকবাজ মেয়ে। আরিফা নাফিসের আনা টিফিন মুখে নিতে নিতে বলল, আমি মিষ্টি এনেছি, কিন্তু কাউকে দিব না। নাফিস বুঝলো তাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। সে গম্ভীর মুখে উত্তর দিল, পচা মিষ্টি এমনিতেও পেটে হজম হয় না। আরিফা মুখ ফুলিয়ে রাখলো। নাফিসের আনা টিফিন অর্ধেক খেয়ে রেখে দিল। ফুল দুজনের খুনসুটি দেখে মজা পেল। সে আরিফার থেকে মিষ্টি নিয়ে অর্ধেক কামড় বসাতেই সেখানে শুভ এসে উপস্থিত হলো। তার হাতেও বিরিয়ানির বক্স।
ফুলের হাত থেকে বাকি অর্ধেক মিষ্টি টুপ করে মুখে নিয়ে আশেপাশে তাকিয়ে বলল, কেউ দেখেনি তো? আরিফা হা করে তাকিয়ে দেখল। শুভ দাঁত বের করে হেসে আরিফার উদ্দেশ্যে বলল, মুখ তো বন্ধ করো খালাম্মা। আরিফা মুখ বন্ধ করলো, ঠোঁট নাড়ালো। এটা কি হলো? শুভ উত্তর দিল, টিফিন শেয়ার করা হলো। নাও, আমার থেকে 1 চামচ বিরিয়ানি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ফুল শুভর পেটে গুতা দিয়ে ইশারায় না করলো। শুভ শুনলে তো? আরিফাকে জোর করে 1 চামচ বিরিয়ানি খেতে বাধ্য করলো। আরিফা 2-3 বার চিবিয়ে চোখ বড় করে তাকালো। নাফিসের হাত থেকে ফুলের টিফিন কেড়ে নিয়ে সেখান থেকে আরেক চামচ খেলো। দুইটার স্বাদ একই মনে হচ্ছে। আরিফা ফুলের দিকে ফিরে বলল, তুই এই ব্রিলিয়ান্ট ছেলের টিফিন চুরি করেছিস নাকি সে তোরটা? ফুল কাচুমাচু হয়ে বসলো। সে জানে আজ তার রক্ষা নেই। শুভ তাল মেলালো। হ্যাঁ ফুল, বলো বলো। ফুল অসহায়ের চোখে নাফিসের দিকে তাকালো। নাফিস বলল, এক বাড়িতে থাকলে তো একই খাবার নিয়ে আসবে, তাই না? মানে? ফুল তো শ্বশুর বাড়ি থাকে। আরিফার বিহবল চেহারা দেখে শুভ মজা নিচ্ছে। নাফিসের দিকে তাকিয়ে আছে আসল কথা শোনার আশায়। নাফিস এইটুকু বলে থেমে গেল। সে ভেবেছিল ফুল অথবা শুভ হয়তো নিজেদের কথা জানাবে, কিন্তু সে হতাশ হলো, কারণ ফুল লজ্জায় কিছু বলবে না, আর শুভ হলো আস্ত বজ্জার ছেলে। সে নাফিসের মুখ থেকে শোনার জন্য এত কাহিনী ঘটিয়েছে। আরিফার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে নাফিসের ইচ্ছে করলো 2টা ঘা বসিয়ে দিতে। মেয়েটা এত বোকা কেন? নাফিস শুভর দিকে কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, ফুলের স্বামীর নাম আরিফ মাহমুদ শুভ। ও শুভ, সুন্দর নাম। কি? আরিফার মুখাবয়ব দেখে শুভর সাবধানে ফুলের হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চের উপর রেখে বলল, আমার বউ। নাফিস মুখ বাঁকা করে ভেঙালো। বিড়বিড় করে শুভর কথা রিপিট করলো, ওহ আমার বউ। শুভ ফুলের বিরিয়ানির বক্স নিয়ে নিজেরটা ফুলের দিকে বাড়িয়ে দিয়ে খেতে লাগলো। নাফিসের কি যেন হলো। সে নিজের টিফিন বাক্স থেকে আরিফার অর্ধেক খাওয়া রুটিতে কামড় বসালো। এদিকে আরিফা চিৎকার করছে, আরে ওইটা আমার এটো। নাফিস মুখে খাবার রেখে বলল, আমি খেয়ে ফেলেছি, এখন কি পেট থেকে বের করে দিব? আরিফা চুপসে গেল। তবে ফুলের বরের পরিচয় জানার পর থেকে একাকী ফুলের সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকলো। এদিকে শুভ নাফিসের হিংসাত্মক মনোভাব দেখে মজা পেল। নাফিসের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, হবে নাকি বন্ধু? ছুটির পর এক টান। নাফিস ছি মার্কা চোখে তাকিয়ে শুভর পেটে গুতা দিয়ে বেঞ্চ থেকে উঠে গেল। শীতের কোনো এক ছুটির দিনে শুভ ফুলের জন্য চমৎকার কিছু আয়োজন করলো। সাগরিকার সাহায্যে পুরো ছাদ মোমবাতি দিয়ে সাজালো। ফুলের প্রিয় ফুল ছাদে বিছিয়ে দিল। ফুলের পছন্দ অপছন্দ মাথায় রেখে ত্রুটিহীনভাবে সমস্ত কাজ করতে চেষ্টা করল। সাগরিকা দেবরের অস্থিরতা দেখে হাসল। পিঠে চাপড় দিয়ে বলল, ফুলের খুব পছন্দ হবে। শুভ তবুও ঘামে। কি থেকে কি করবে ভাবতে ভাবতে সময় ফুরায়। সাগরিকা শুভকে ছাদে রেখে ফুলকে খবর দিতে চলে যেতে নিল। শুভ ভাবিকে থামায়। ছাদের কোনায় লুকিয়ে রাখা প্যাকেট বের করে হাতে দিয়ে বলে, তৈরি হয়ে নাও ভাবি, ভাইয়া নিচে অপেক্ষা করছে। সাগরিকা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। 2 ভাই মস্ত বড় শিয়ানা। একজন বউকে চমকে দেওয়ার জন্য সাহায্য চায়, তো অপরজন তাকে চমকে দিতে দাঁড়িয়ে রয়। সাগরিকা শুভর মাথায় হাত রেখে দোয়া করে চলে গেল। ফুলকে সাগরিকা সাদা রঙের গাউন পরিয়েছে। শুভ নিজে পছন্দ করে কিনেছে। সাগরিকা আগেই মিথ্যা বলে ফুলকে তৈরি হতে বলেছিল। ছাদ থেকে সাগরিকা নেমে ফুলের ঘরে গেল। চোখের সামনে সাদা ফুলকে দেখে মাশাল্লাহ বলল। ফুল লজ্জায় নত হয়ে বলল, তুমি তৈরি হলে না? এই তো যাচ্ছি, তোমার জন্য ডাক পিয়ন সেজে এসেছি, নাও তোমার চিঠি। ফুল অবাকের সাথে খুশি হলো। বেশি চিন্তা না করে চিঠি খুলে পড়া শুরু করলো। প্রিয় শুভর সুখী ফুল, তুমি কি জানো তুমি আস্ত একটা মন ভোলা। আজকের দিনটা কিভাবে ভুলে গেলে? এই বিশেষ দিনে তো উচিত ছিল গুনে গুনে আমাকে চুমু খাওয়ার, কিন্তু তুমি হয়তো মনে করতে চেষ্টা করছো আজকের বিশেষ দিনের কথাটা।
ওহ, মস্তিষ্কে এত চাপ দিতে হবে না। আমি মনে করিয়ে দিচ্ছি ফুল, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক 1 বছর আগে রাতের আধারে 3 বার কবুল বলার মাধ্যমে তোমাকে নিজের করে নিয়েছিলাম। জানি সেদিনের ঘটনাটা তোমার জন্য কষ্টকর ছিল, কিন্তু আজ প্রমিস করছি আজকের রাতটা তোমার সুখের রাতগুলোর মধ্যে একটি রাত হবে। ফুল বউ, ছাদে অপেক্ষা করছি, জলদি এসো। ইতি, তোমার শুভ। ফুলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সময় অপচয় না করে ছাদের দিকে ছুটল। ফুলের ইচ্ছেগুলোর মধ্যে একটি ইচ্ছে ছিল শুভর সাথে ছাদে বসে রাত জেগে গল্প করা। শুভ ফুলের ইচ্ছের কথা ভুলেনি, এই দিনটার জন্য অপেক্ষা করছিল। এদিকে ফুল ছাদের কাছাকাছি আসতেই শিউলি ফুলের ঘ্রাণ পেল। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে অবাক হয়ে গেল। সারা ছাদ মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে শুভ। জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো শিউলি ফুল। ফুল গাউন উঁচু করে হেঁটে সামনে আগাল। আশেপাশে শুভ নামক শান্তিকে খুঁজতে থাকলো। শুভকে পেল ছাদের শেষ কোণায়। ফুল কাছাকাছি আসতেই শুভ ফিরে তাকালো। ফুলকে দেখে শুভ এতটাই আবেগপ্রবণ হয়ে গেল যে তার চোখে পানি চলে আসলো। ফুল শুভকে জড়িয়ে ধরল। সে জানে ওই চোখের পানির কারণ ফুল। একজন মানুষ কতটা ভালোবাসলে চোখে পানি আসে। ফুলকে খুব শক্ত করে জড়িয়ে রেখেছে শুভ। পাজা কোলে তুলে ফুলকে নিয়ে দোলনায় বসল। ফুল তখনও শুভর বুকে মুখ গুজে রেখেছে। শুভ মুখ খুলল। জামা পছন্দ হয়েছে? ফুল মাথা না বোধক ইশারা করল। শুভ দুষ্টু হেসে বলল, তবে খুলে দাও। ফুল শুভর বুক পকেটে কামড় বসিয়ে দিল। শুভ আহ করে আত্মচিৎকার করে বলল, রাক্ষসী বউ। ফুল জায়গাটায় ঠোঁট ছুঁয়ে দিল। শুভ ফুলকে বসিয়ে চোখে চোখ রেখে বলল, কিছু মনে পড়ে? কি মনে পড়বে? আমাদের বিয়ের। ফুল শুভর ঠোঁটে হাত রেখে বলল, ওই দিনের কথা মনে করো না শুভ। শুভ কাতর গলায় বলল, আমি তোমাকে বিশ্বাস করি শুভ। যদি জানতাম এক রাতে যন্ত্রণা পাওয়ার পরের জীবনটা অন্যরকম হবে, তবে সে রাতের জন্য কখনো আফসোস করতাম না। তুমি আমার পাশে আছো, কাছে আছো, তোমাকে ছুঁয়ে দিতে পারছি, এটাই অনেক। শুভ হাসল। ফুলের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ফুলের পেটের দিকে ফিরে মুখ গুজে বলল, স্বামী সেবা করো তো। ফুল মাথায় হাত বুলাতে থাকলো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শুভ চট করে উঠে বসল। ফুলের চোখে চোখ রেখে বলল, আজ একটা পচা আবদার করব। ফুল ভ্রু নাচিয়ে বলল, কি? শুভ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমাকে আজ নিজের করে পেতে চাই। ফুল 2 হাতে মুখ ঢাকল। সরাসরি লজ্জায় ফেলা শুভর কাজ। সে হুটহাট এমন কথা বলে যা ফুলের জন্য লজ্জাজনক। শুভ আর অপেক্ষা করল না, ফুলের ঠোঁট জোড়ায় অধিকার চালাতে ব্যস্ত হয়ে পড়ল। দীর্ঘ 1 বছর পর, হ্যাঁ 1 বছর পর ফুলের বাবু বরের মনে হলো তার বউটা বড় হয়েছে, সাথে সেও। প্রথমবারের মতো ফুলের কাছাকাছি আসার কথা ভাবতেই শরীরে শিহরণ বয়ে গেল। ফুলকে কোলে তুলে পরপর শব্দ করে ঠোঁটে কয়েকটা চুমু খেল। ছাদের বাতি বন্ধ করে নিজের ঘরের দিকে আগালো। ফুল আগেও শুভর ঘরে এসেছে, কিন্তু আজকের আশাটা একদম অন্যরকম। শুভ ফুলকে বিছানায় শুয়ে দিয়ে সারা ঘর পায়চারি করতে থাকলো। ফুলের দিকে এগিয়েও শুকনো ঢোক গিলে দূরে সরে গেল। ফুলের কাছে আসতেই ভবিষ্যতের কথা ভাবনায় আসে, আর দূরে সরে গেলে নিজের পিপাসী মনের কথা। পরিশেষে মনের সাথে যুদ্ধ করে শুভ হেরে গেল। ঘরের বাতি নিভিয়ে ফুলের কাছাকাছি আসলো। এতটা কাছাকাছি যেখান থেকে ফুলের নিঃশ্বাস অনুভব করা যায়। শুভ ফিসফিস করে ফুলের কানের কাছে এসে বলল, আমরা কি বড় হয়ে গেছি ফুল বউ? দীর্ঘ ভালোবাসাময় রজনীর পর নতুন দিনের আগমন ঘটল ধরণীতে। সূর্যের আলো চোখে পড়তেই শুভর ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে পাশে ফুলকে দেখে মুচকি হাসল। ফুল গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ঘুমন্ত ফুলের দিকে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে দেখল। পর মুহূর্তে মনের কোণে দুষ্টু ভাবনা বাসা বাঁধল। এগিয়ে এসে তার ফুল বইয়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। শুভর মনে হলো উত্তপ্ত আগুনের ঠোঁট ছুঁয়ে দিয়েছে সে। তৎক্ষণাৎ সরে আসলো।
শোয়া থেকে একদম বসে পড়ল। ফুলের কপাল ও গলার নিচে হাত রেখে চমকে গেল। জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। শুভ গালে হাত রেখে 2বার ফুল বলে ডাকল। ফুল সাড়া দিল না, শুধু ঘুমিয়ে উঠল। শুভ পুনরায় ডাকল, এই ফুল, শুভ্র ফুল, কথা বলো। আম সরি বউ, আর কখনো। উফ! শুভ উঠে বাথরুমে চলে গেল। চোখে মুখে পানি ছিটিয়ে বের হলো। তার মাথা কাজ করছে না। কাকে ডাকবে, কি বলবে বুঝতে পারছে না। একবার মনে হলো মাকে ডেকে আনবে। পর মুহূর্তে ভাবল ফুলের অসুস্থতা দেখে হাজারো প্রশ্ন করবে। তখন শুভ লজ্জায় উত্তর দিতে পারবে না। ফুলকে ভালোভাবে শুইয়ে দিয়ে শুভ সাগরিকাকে খুঁজতে চলে গেল। সকালের নাস্তা তৈরি করে সাগরিকা মাত্রই উপরে উঠছিল। শুভকে বিচলিত হতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে শুভ, তোমার এই অবস্থা কেন? শুভ খেয়াল করলো ফুলের চিন্তায় সে খালি গায়ে বের হয়ে চলে এসেছে, যা সে কখনোই করে না। শুভ নিজের দিক থেকে মনোযোগ সরিয়ে বলতে শুরু করলো, ফুল। সাগরিকাও ভয় পেল। কি হয়েছে ফুলের, ও ঠিক আছে তো? ফুলের অনেক জ্বর ভাবি। সাগরিকা ফুস করে নিঃশ্বাস ফেলল। সে ভেবেছিল ফুলের খারাপ কিছু হয়েছে হয়তো। সাগরিকা শুভর মাথায় 2টো ঘা বসিয়ে ফুলের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ পিছন থেকে ভাবিকে ডাকলো, ভাবি, ফুল আমার ঘরে। শুভর কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট। সাগরিকা কপালে হাত রেখে শুভর ঘরে গেল। ফুলের কপালে হাত রেখে বুঝলো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। সাগরিকার পিছনেই শুভ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। সে উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি? জ্বর তো অনেক, ও কথা বলছে না কেন? ফুল ঠিক আছে তো? সাগরিকা বিরক্ত সুরে উত্তর দিল, সামান্য জ্বর এসেছে। গতকাল রাতেও ঠিক ছিল, হঠাৎ কিভাবে? কথা বলতে বলতে সাগরিকা চারপাশে নজর ঘুরিয়ে যা বোঝার বুঝে গেল। শুভর উদ্দেশ্যে বলল, চিন্তা করো না, মাথায় পানি ঢালতে হবে, ওর গা মুছে দিতে হবে। তুমি পারবে নাকি আমি করে দিব? শুভ মিনমিন সুরে বলল, আমিও বুঝে ফেলেছি ভাবি, আমি আর ফুলকে ছুঁয়েও দেখব না। সাগরিকা ততক্ষণে বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে এসেছে। নিজেই ফুলের মাথায় পানি ঢালতে শুরু করলো। শুভকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিল, দাঁড়িয়ে আছো কেন? কলেজে যাবে না? মায়ের প্রশ্নের মুখে পড়তে না চাইলে তৈরি হয়ে কলেজে যাও, আর একটা কথাও না। আমি ফুলকে দেখে রাখবো। শুভ গেল না, মন সায় দিচ্ছে না। তার ফুল বউ কত কষ্ট পাচ্ছে ভেবেই বুকে ব্যথা করছে। শুভ একরাশ মন খারাপ নিয়ে তৈরি হয়ে নিল। মাথায় পানি ঢালার কিছুক্ষণ পর ফুল নড়ে চড়ে উঠল। সাগরিকা ফুলের গা মুছে দিয়ে নিচে নামল। শুভকে দেখলো না খেয়ে বের হয়ে গেছে, গাড়িও সাথে নিল না। আদিল জিজ্ঞেস করলে সাগরিকা চতুরতার সাথে কেটে গেল। কি দরকার অন্যের পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করার? সাগরিকা শাশুড়িকে খাবার বেড়ে দিয়ে উপরে চলে গেল। ফুলকে গরম দুধ খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালো। সাগরিকা ততক্ষণ ফুলের পাশে বসে থাকলো যতক্ষণ না ফুলের শরীরের তাপ কমল। এদিকে শুভ কলেজে এসে মনমরা হয়ে বসে রইল। তার সামনেই বই খোলা, কিন্তু মনোযোগ নেই। ক্লাস শুরু হতে 15 মিনিট বাকি আছে। একে একে সকল শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রবেশ করছে। নাফিসা আসলো। শুভকে একা বসে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে নিল। সারা কক্ষে নজর ঘুরিয়ে ফুলকে দেখতে না পেয়ে ভাবল হয়তো বাহিরে আছে। ক্লাস শুরু হওয়ার সময় আরিফাকে একা বসে থাকতে দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ল। নাফিস কখনো আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যায় না। দেখা যায় শুভই সময়ে অসময়ে নাফিসকে এসে জ্বালাতন করে। এটা সেটা বলে নাফিসের মাথা গরম করে ফেলে। অথচ আজ শুভ এক জায়গায় বসে আছে। নাফিসের মনে সন্দেহ জন্মালো। টিফিনের সময় যখন সকল শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেল, আরিফা ও নাফিস তখন শুভর কাছে আসলো। শুভ বেঞ্চিতে মাথা ঠেকিয়ে আতশোয়া হয়ে আছে। অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছে শুভকে। ফুলের খবর নেওয়ার মতো মুখ নেই শুভর কাছে। তার মনে হচ্ছে গতকাল ফুলের কাছাকাছি আসার জন্যই জ্বর এসেছে। নাফিস শুভর পাশে বসে ডাকলো, ফুল ঠিক আছে তো শুভ? শুভ মাথা তুলে তাকালো। তার চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে। আরিফা প্রশ্ন করল, ফুল তো কখনোই কলেজ বন্ধ দেয় না, আজ কি হলো? শুভর মনে হলো সে বিশ্বস্ত কাউকে পাশে পেয়েছে। এক্ষুনি মনে সকল কথা সেই মানুষটাকে বলে মন হালকা করা যাবে।
শুভ হঠাৎই নাফিসকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরা ক্ষান্ত হয়নি, মেয়েদের মতো নাক টেনে কান্না করতে শুরু করলো। নাফিস অবাক হলো, মুখে রা নেই তার। সে ভাবতে পারেনি শুভ তাকে। আরিফা মুখে হাত রেখে দাঁড়িয়ে দেখতে লাগলো। নাফিসের মনে বা সত্যি সত্যি ভয় ঢুকলো। সে শুভর পিঠে আলতোভাবে চাপড় দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, মেয়েদের মতো কান্না না করে কি হয়েছে বলো। শুভ নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ সময় নিল। নাফিসকে ছেড়ে চোখ মুছে বলল, আমার ফুলকে আমি কষ্ট দিয়েছি নাফিস, ও আমার জন্য জ্বরে কাতরাচ্ছে। কথাটা বলে মুখে হাত দিয়ে আবারও হু হু করে কেঁদে উঠল শুভ। নাফিস ভেবেছিল শুভর পাগলামো লোক দেখানো। নাফিসকে জ্বালাতেই হয়তো ফুলের সাথে ঘেঁষে বসে, আর নয়তো কেয়ার করে। অথচ নাফিসের ধারণা একদম ভুল প্রমাণিত হলো। শুভর চোখের পানি বলে দিচ্ছে সে ফুলের জন্য কতটা পাগল। ছেলেদের নাকি কাঁদতে নেই। কোনো ছেলের চোখে যদি পানি আসে, আর সেই পানির প্রতিটা ফোঁটা যদি কোনো মেয়ের জন্য হয়ে থাকে, তবে সেই মেয়ে ভাগ্যবতী। নাফিস শুভকে সান্ত্বনা দিয়ে বলতে শুরু করলো, সামান্য জ্বরই তো, ঠিক হয়ে যাবে, কান্না থামাও। ওর কষ্ট হচ্ছে ভাবতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি মরে যাচ্ছি নাফিস, আমার ফুল। শুভ থামল না। আরিফা আনমনে বলল, ফুল কত ভাগ্যবতী, তার জন্য কেউ একজন আছে চোখের পানি ফেলার জন্য। শেষের কথাটা শুনে নাফিস আরিফার দিকে তাকালো। মেয়েটা আজকাল কেমন চুপচাপ হয়ে থাকে, হয়তো নাফিসের অবহেলা সহ্য করতে পারছে না। নাফিস ভাবল নিজেকে আরেকবার সুযোগ দিবে, মনটাকে জোর দিবে কাউকে ভালোবাসার জন্য। হয়তো এই মেয়েটাকে তার জন্য তৈরি করা হয়েছে। ছুটির পর নাফিস শুভকে নিয়ে দোকানে গেল। শুভর মন ভালো করার আপ্রাণ চেষ্টা করতে থাকলো। শুভ টু শব্দ পর্যন্ত করল না, এমনকি বাড়ি যাওয়ার জন্য তারা দেখালো না। নাফিস নিজেই শুভকে নিয়ে শুভর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রিক্সা থেকে যখন নাফিস নামলো তখন বিকাল 5টা বাজতে চলল। শুভ নত মাথায় নাফিসকে নিয়ে বাড়িতে ঢুকলো। সাগরিকা তখন বাটিতে করে ফুলের জন্য স্যুপ নিয়ে যাচ্ছিল। শুভর পাশে অপরিচিত ছেলেকে দেখে থেমে গেল। নাফিসের পরিচয় শুভ দিল, সে ফুলের ছোটবেলার বন্ধু। সাগরিকা হেসে কথা বলতে শুরু করলো, ভালো হয়েছে এসেছ, ফুল উপরে আছে, জ্বর কমেছে কিন্তু শরীর দুর্বল। তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। নাফিস সাগরিকাকে নিষেধ করে বলল, ডাকতে হবে না, ও রেস্ট নিক, আমি বরং এবার উঠি, দেরি হলে মা চিন্তা করবে। না না, খালি মুখে এক পাও আগাতে পারবে না। শুভ, তোমার বন্ধুকে নিয়ে হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার দিচ্ছি। শুভর মা তখন ঘর থেকে বের হয়ে আসলেন। এসে ছেলের পিঠে দুটো ঘা বসিয়ে বলতে শুরু করলেন, কে বলেছিল মেয়েটাকে আইসক্রিম খাওয়াতে? জানিসই মেয়েটার এসবে অভ্যাস নেই, এবার জ্বর আসলো তো। ইস, জ্বরের ঘোরে শুধু মা মা বলে ডাকছে। শুভ অবাক হয়ে গেল। গতকাল রাতে তো ভাবনার আংশিক কথা আসতেই সাগরিকার দিকে চোখ গেল। সাগরিকা চোখের ইশারায় বোঝালো তার শাশুড়ি মাকে সেই মিথ্যা বলেছে। শুভ মায়ের মার হজম করে চুপ করে থাকলো। সাগরিকার হাত থেকে স্যুপের বাটি নিয়ে বলল, আমাকে দে, আমি খাইয়ে দিয়ে আসি। এই সুযোগে মাথায় তেল দিয়ে দিই, তুই ওদের খাবার দে। নাফিস চুপচাপ শুভর পরিবারের সদস্যদের দেখল। সে বুঝতে পারল ফুল এখানে সুখে আছে। শুভর পরিবারের প্রত্যেকটি সদস্য ফুলকে ভালোবাসে। সাগরিকা নাফিসকে খাইয়ে তবেই ছাড়ল। নাফিসকে বিদায় দিয়ে শুভ নিজের ফ্ল্যাটে ঢুকল। ফুলের ঘরের দিকে চোখ পড়তেই দেখতে পেল শুভর মা ফুলকে স্যুপ খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু মেয়েটা খেতে পারছে না। শুভ একরাশ মন খারাপ নিয়ে ঘরে ঢুকল। কলেজ ড্রেস না খুলে মনে কষ্ট রেখে লম্বা একটা চিঠি লিখতে বসল। যে চিঠির প্রতিটা লাইনে, প্রতিটা বাক্যে ছিল আবেগ ও ফুলের জন্য ভালোবাসা। পোশাক পরিবর্তন করে শুভ ফুলের ঘরের সামনে ঘুরঘুর করছে। ঘর থেকে দৃশ্যটা শুভর মা দেখছেন। এই পর্যন্ত গুনে গুনে 7 বার ঘরের মধ্যে উকি দিয়ে চলে যাচ্ছে। 8ম বার উকি দিতে ভদ্রমহিলা হাঁক ছুড়লেন, এত উকিঝুঁকি না দিয়ে ঘরে আসলেও তো পারিস। চুরি করে ধরা পড়ে যাওয়ার মতো মুখখানা করে শুভ ঘরের মধ্যে প্রবেশ করল। ফুলের দিকে তাকালো না। মায়ের পাশ ঘেঁষে বিছানায় শুয়ে পড়ল শুভ।
শুভর মা ফুলের মাথায় তেল দিয়ে দিচ্ছেন। ফুল বাঁকা চোখে শুভকে একবার দেখে মন খারাপ করে বসে রইল। ফুলের মনে কি চলছে কেউ জানে না। এক পাশ তেল দেওয়া শেষ হয়েছে। সাগরিকা বাহির থেকে হন্তদন্ত পায়ে এগিয়ে এসে শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা দেখে যাও তো। কোন লোক এসেছে, বলছে বাগান পরিষ্কার করবে। তুমি বলো, এই সন্ধ্যায় কি বাগান পরিষ্কার করার সময়? সুইটি খানম তেল শুভর হাতে ধরিয়ে দিয়ে বললেন, মেয়েটার মাথায় তো গোবর ঢুকিয়েছিস, এবার তেল দিয়ে ঠিক করে দে। খবরদার পালাবি না, পুরো মাথায় তেল দিয়ে তবে উঠবি। কথা শেষ করে সুইটি খানম হনহনিয়ে চলে গেলেন। সাগরিকা শাশুড়ির পিছু ছুটল। যাওয়ার আগে ফুলের দিকে তাকিয়ে হেসে দিল। ফুল এতে বুঝলো সাগরিকা ইচ্ছে করে শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছে, যেন ফুল ও শুভ কথা বলার জন্য আলাদা সময় পেতে পারে। শুভ তেল হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে রইল। সে কিভাবে কি করবে? তেল দিতে নিলে ফুলকে ছুতে হবে, কিন্তু শুভ তো প্রতিজ্ঞা করেছে সে ফুলকে ছুবে না। শুভকে বসে থাকতে দেখে ফুল ঠোঁট নাড়ালো, আমি কি উঠে যাব? ফুলের কথায় শুভর ভাবনা ভঙ্গ হলো। সে হু বলে নড়ে চড়ে বসে ফুলের যেই পাশ তেল দেওয়া বাকি সেই পাশে তেল ঢেলে দিল। কানের পাশটায় ভেজা জবজবে অনুভব করায় ফুল হাত দিয়ে বুঝতে পারল তার মাথায় আজ 10 কেজি শ্যাম্পু ঢাললো, এই তেল যাবে কিনা সন্দেহ। শুভ ফুলের ভাবভঙ্গি দেখে চুপসে গেল। বুঝতে পারল এভাবে তেল ঢালা ঠিক হয়নি। এবার শুভ ফুলের চুলের গোড়ায় হাত চালালো, গোল গোল করে ঘষে কিছুটা হলেও ঠিক করতে চাইল। ফুল কিছু বলছে না দেখে শুভর মনের খসখসানিটা আরো বেড়ে গেল। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ফুল শুভর দিকে ঘুরে বসল। এতে করে শুভ খানিকটা পিছিয়ে গেল। ফুল ব্রুযুগল কুঁচকে শুভর পদক্ষেপ দেখল। ফুলকে দেখে মনে হচ্ছে এক্ষুনি পানি ছাড়াই শুভকে গিলে ফেলবে। শুভ নজর বিচ্ছিন্ন করে বলল, কি হয়েছে? আমি কখনো কোনো মেয়ের চুলে তেল দিয়ে দেইনি, প্রথমবার তো, একটু বেশি দিয়ে ফেলেছি, সরি। ফুল গভীরভাবে শুভকে দেখছে। মানুষটার কি যেন হয়েছে, ফুলের কাছ থেকে কেমন পালাই পালাই করছে। শুভর হাত ধরতে গেলে শুভ সরে বসে। এতে করে ফুল আহত হয়। ফুল হাত গুটিয়ে নেয়, শুভর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আমাকে ছুঁয়ে দিলে কি তোমার জ্বর চলে আসবে? শুভ উত্তর দিল না। এক প্রকার পালিয়ে গেল ফুলের কাছ থেকে। বিছানা থেকে নেমে আবল তাবল বকে গেল, আমার মাথা জ্বলছে, বাতাস খেয়ে আসি। আগের কথার সাথে পরের কথার কোনো মিল পেল না ফুল। সে ভাবতে লাগলো কি হয়েছে তার বাবু বরের। 7-5 ভাবতে ভাবতে চোখ গেল বালিশের নিচে, অর্ধেক বের হয়ে থাকা কাগজের উপর। ফুল কাগজখানা হাতে নিয়ে দরজার দিকে একবার তাকালো। হাতের কাগজটা অন্য দিনের তুলনায় বেশি মনে হলো। ফুল ঝটপট কাগজ খুলে দেখতে পেল একসাথে 3টা পৃষ্ঠা। এই পর্যন্ত শুভর লেখা চিঠিগুলোর মধ্যে সবচেয়ে বড় চিঠি হবে। ফুল চিঠি পড়া শুরু করলো। প্রিয় দুঃখী ফুল, আজকে সম্বোধনটার মূল অপরাধী একান্তই আমি। কোনোদিনও ভাবিনি আমি তোমাকে এই নামে ডাকবো। সত্যি গতকাল রাতের করা অপরাধের জন্য তোমাকে এই নামে ডাকা হচ্ছে, যে নামটা আমি তোমার জীবন থেকে একটা সময় মুছে দিয়েছিলাম। আর আজ তোমার কাছে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কাগজের এই পাতাটুকু যেন আমার অপরাধের ভার সইতে পারছে না, অথচ তুমিই তো সবকিছু সয়ে গেছো। আমার সকল ভুল, গতকাল রাতের আমার সেই ভুল সিদ্ধান্তের কারণে তোমার মন ভাঙা কষ্ট, তোমার শারীরিক অবনতির কারণ। আমাকে ভুল বুঝো না ফুল, আমি দিনে দিনে তোমার আসক্ততার পিষ্টে যাচ্ছি। এখন তো আমার মনে ভয়ের বাসা বেঁধেছে। যদি তুমি দূরে চলে যাও, তোমার সম্মুখীন হওয়ার মনোশক্তি পাচ্ছি না। তুমি জানো তো ফুল, সকালে তোমাকে জ্ঞানহীন অবস্থায় দেখে আমার ভেতর কালবৈশাখী ঝড় তাণ্ডব শুরু করেছিল। আমার মনে সবকিছু তছনছ করে দিয়েছিল। তোমার তপ্ত শরীরের সাথে মিশে মনে হচ্ছিল আমার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমি এভাবে তোমার থেকে জলবার আশা করিনি ফুল। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, সব এলোমেলো লাগছিল, মনের অন্তঃপটে একটা সুরই বাজছিল। তোমার খারাপ কিছু হয়নি তো? আজকের এই চিঠিতে বলে রাখি ফুল, আমার থেকে একদিনের জন্য দূরে চলে গেলে জীবন দিয়ে দিব। আমি বুঝে গিয়েছি তুমি আমার পাগলামো, আমার জীবন, আমার ভালোবাসা।
আমাদের এখন দুটো সম্পর্ক, প্রথমত পবিত্র সম্পর্ক, দ্বিতীয়ত ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই সম্পর্ক ছেড়ে আমার পক্ষে দূরে থাকা অসম্ভব। তোমাকে ছুঁয়ে না দিয়েও আমি সারা জীবন ভালোবাসতে পারবো ফুল। তুমি কি জানো ফুল, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমার হাসি, তোমার ছোট ছোট অভ্যাস, এমনকি তোমার অভিমান, সব কিছুতে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি। কিন্তু বুঝতেই পারিনি কতটা কষ্ট নিয়ে তুমি আমার জীবনে এসেছিলে। আমি যে ভুল করেছি তার জন্য শুধু ক্ষমা চাইলে কি যথেষ্ট হবে জানি না, তবে আমার সমস্ত হৃদয় দিয়ে এই একটি অনুরোধ করব, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমাকে আর কখনো ছুঁয়ে দেখব না, পাক্কা প্রমিস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি ফুল, তোমার আস্থাকে আর কখনো আঘাত করব না। আমি জানি এই ভালোবাসা কোনো কাগজ কলমের লেখা নয়, এটি আমাদের প্রতিটি নিঃশ্বাসে জড়িত, প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে থাকা স্বপ্ন। আমি তোমার সেই ছোট ছোট আবেগের যত্ন নিতে শিখব, তোমার চোখে আনন্দ ফিরিয়ে আনতে শিখব। আমি কথা দিচ্ছি ফুল, আমি অনেক ভালো প্রেমিক হব, অনেক ভালো স্বামী হব, আর অনেক ভালো পিতাও। তুমি যদি আমাকে আবারও বিশ্বাস করো, আমি তোমার সে ভালোবাসার যোগ্য হয়ে উঠব, যেভাবে তোমার পাশে থাকার কথা ছিল। তোমার কষ্টের জন্য ক্ষমা চাইছি, আর প্রতিশ্রুতি দিচ্ছি এই ভালোবাসাকে আজীবন সযত্নে রাখব। একটি সত্য কথা শুনবে ফুল, আমাদের এই বয়সটা আবেগের বয়স। এই বয়সে ভালো খারাপ ভেদাভেদ বুঝতে সমস্যা হয়ে থাকে। বলতে পারো এই বয়সে ধাক্কা খেলে আজীবন মনে থাকে। আমি আমার জীবনে এমন এক ধাক্কা খেয়েছি যা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি বুঝতে পারছো তো? আমি অসহায় ফুল, তোমাকে ভালোবেসে আমি খুব অসহায় হয়ে পড়েছি। ফুলবো, ভালোবাসা নামক অসুখে আমি এতটাই ডুবে গেছি, নিজের ওপরে এখন বিরক্ত লাগছে। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো না। আমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে। আমি ভাবছি আবেগকে নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দিব। শুধু আমি নয়, তুমিও পড়াশোনায় মনোযোগী হবে। আমাদের অনেক বড় হতে হবে। জানি ফুল, এই চিঠি পড়তে তোমার কেমন লাগছে? হয়তো চোখের সামনে গতকাল রাতের অনেকটা কষ্টের স্মৃতি ভেসে উঠছে। তোমার জন্য কষ্টের কারণ হয়েছি, এই সত্যি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। কিন্তু আজ বুঝতে পেরেছি তোমার পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি আমি নিয়েছিলাম তা আমি পূরণ করতে পারিনি, আর এজন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের দুজনের জীবনের গল্পটা অনেকটা সিনেমার মতোই শুরু হয়েছিল, তাই না? বিগত 1 বছর বিবাহিত জীবনের বয়সের সেই দিনগুলোতে আমরা দুজনেই ছিলাম স্বপ্নে বুঁদ। নতুন পথ চলার কল্পনায় মগ্ন ছিলাম, ভাবছিলাম জীবনটা ঠিক রূপকথার মতো হবে। কিন্তু সেই গল্পটা বাস্তব জীবনে কিভাবে চলতে হয় তা বুঝতে পারিনি। হয়তো আমাদের এখন সেই সময়টুকুই আসেনি। তুমি জানো ফুল, আজ সারা দিন নিজের মধ্যে বারবার প্রশ্ন করেছি, কিভাবে আমার ভুলে তোমার এতটা কষ্ট দিতে পারলাম। তোমার মতো ভালোবাসা খুঁজে পাওয়া এ জীবনে ভাগ্যের ব্যাপার। তুমি আছো আমার সবটুকু, আর আমি সেই মণিকোটা খুইয়ে বসে আছি, নিজের ভুলের বোঝায় ভারাক্রান্ত। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমায় আরেকটা সুযোগ দাও। তোমার আঘাতগুলো আমি সারাতে চাই, তোমার সেই বিশ্বাস আর ভালোবাসার যোগ্য হয়ে উঠতে চাই। এই এক জীবনে তোমার চোখের জল মুছিয়ে আবার তোমার মুখে সেই হারানো হাসি ফিরিয়ে আনতে চাই। তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের জীবনের বাকিটা পথ তোমার পাশে থেকে তোমার প্রতিটি আবেগের সম্মান করব। ভালোবাসার এই বন্ধনকে আরও শক্তিশালী করে তুলব। তুমি কি আমায় আরেকটা সুযোগ দেবে? ইতি, তোমার অপরাধী বর। চিঠি পড়া শেষ করে ফুল কান্নায় ভেঙে পড়ল। মানুষটা ভাবছে তার অতিরিক্ত ভালোবাসার ফলে ফুলের জীবন বিপাকে, অথচ সে জানে না ফুল তার বরের ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত ছটফট করে। শুভর এক একটা কথা শোনার জন্য মন প্রাণ উতলা হয়ে থাকে। ফুল চিঠি রেখে শুভকে খুঁজতে বের হলো।
শুভ তখন বারান্দার গ্রিলে হাত রেখে বাইরে তাকিয়েছিল। ওই তো ফুলের সবচেয়ে প্রিয় শিউলি ফুলের গাছটায় কলির দেখা মিলেছে। 2-1 দিনের মধ্যেই ফুল ছেয়ে যাবে গাছটাতে। ফুল তখন মনের আনন্দে মালা গাঁথবে। শুভ দূর থেকে তার ফুলবকে দেখবে, কখনোই ছুঁয়ে দিবে না। শুভর ভাবনার মাঝে ফুলের আগমন ঘটল। মেয়েটা নাক টেনে কাঁদছে। শুভ পিছনে ফিরে তাকাতেই ফুলের কণ্ঠস্বর শুনতে পেল। এক্ষুনি যদি আমাকে জড়িয়ে না ধরো তো আমি মরেই যাব। এমনি তো আজ সারাদিন তোমাকে না পেয়ে মরেই যাচ্ছিলাম, এখন না হয় সত্যি সত্যি। শুভ হাত বাড়িয়েও গুটিয়ে নিয়ে বলল, দেখো ফুল, আমি কিছুই দেখতে চাই না, কিছুই শুনতে চাই না, আমি শুধু তোমাকে চাই। ফুল শুভর অপেক্ষা করল না, নিজেই শুভর বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। শুভর চোখেও পানি, সেও ভালো নেই। ফুলকে শক্ত করে জড়িয়ে ধরল। ফুলের মাথা ঠোঁট ছুঁয়ে দিল, আদরে আবেশে নিজের সাথে মিশিয়ে নিল। ফুল হেসকি তুলে কাঁদছে। শুভ ফুলকে নিজের থেকে ছাড়িয়ে আজলা ভরে মুখে হাত রাখল। ফুলের সারা মুখে অসংখ্য চুমু খেল। ফুল কান্নার মধ্যে হেসে বলল, আমাকে ছাড়া বাঁচতে পারবে? শুভ ফুলের কপালের সাথে কপাল ঠেকালো। ঘন নিঃশ্বাস ফেলছে শুভ। ফিসফিস কণ্ঠে বলল, কখনোই না। ফুল পা উঁচু করে শুভর গালে চুমু খেল। এই প্রথম ফুলের স্বইচ্ছায় তাকে আদরে চুমু খেল। শুভ চোখ বন্ধ করল। গতকাল রাতের জন্য সরি ফুল, তোমার জ্বরের জন্য আমিই দায়ী। তোমার ভাবনা ভুল শুভ, ভাবি বলেছে এমনটা স্বাভাবিক। আমি তোমাকে কখনো কষ্ট দিব না ফুল। ফুল চোখ ভরে শুভকে দেখল। তার চিকচিক চোখ জোড়া দেখে শুভ মুছে দিল। কপালের ঠোঁট ছুঁয়ে জড়িয়ে ধরল। এই মেয়েটাকে ছাড়া শুভর জীবন নিশ্চল। সময়ের সাথে পাল্লা দিয়ে চলা যায় না, সময় তার মতোই চলতে থাকে। সময়ের সাথে সাথে প্রকৃতির রূপও পরিবর্তন হয়ে থাকে। শীত, বসন্ত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত আসে আর যায়। সময়ের আবর্তনে মানুষের চালচলনও পরিবর্তন আসে। মানুষের পেশা পাল্টায়, বাসস্থান গড়ে অন্য কোথাও। সময়ের সাথে পাল্লা দিয়ে সবাই চলল। শুভ ও ফুলের জীবন সেভাবেই পড়ে আছে। আজও ফুলের অবর্তমানে শুভ চিঠি নিয়ে আসে। আজও গভীর রাতে দুজনেরই শ্বাস প্রশ্বাসের আদান প্রদান ঘটে। আজও দুই ভাইয়ের মধ্যে খাবার টেবিলে খুনসুটি হয়ে থাকে। সময় কিভাবে পেরিয়ে গেল। আগামী সপ্তাহ শুভ ফুলের এইচএসসি পরীক্ষা শুরু হবে। হ্যাঁ, সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে। শুভ ও ফুলও অনেকটা বড় হয়ে গেছে। সময়ের পরিবর্তনে ফুল আর সেই লাজুক ফুল নেই। বাগানের ফুটন্ত ফুল বনে গেছে। অনেকটা বড় হয়ে গেছে শুভর ফুল, পরিপূর্ণ নারী হয়ে গেছে। শুভ নিজের কথা রেখেছে। শুভ নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। কিন্তু আর কত? মধু থাকলে ভ্রমর তো ছুঁয়ে দিতে চাইবি। শুভ আজকাল ফুলকে দেখে ঠিক থাকতে পারে না। আদরের সোহাগে অন্য পৃথিবীতে নিয়ে যেতে ইচ্ছে করে। তাই তো সেদিন মায়ের কাছে আবদার জুড়ে বসে যেন। পরীক্ষার পর ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে ফুলকে শুভর ঘরে তুলে দেয়। শুভর মা ছেলের অস্থিরতা দেখে হাসেন। নির্লজ্জের মতো বায়না করার জন্য কান মলে দেন। আজকে কলেজের শেষ দিন। একদিকে বন্ধু বান্ধবদের থেকে দূরে যাওয়ার কষ্ট, তো অপরদিকে প্রতিষ্ঠানের মায়া। শেষ দিনে কলেজে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুভ তাদের সম্পর্কের কথা সবাইকে জানাবে। তার সাথে আদিলের চাকরি জীবনের সমাপ্তি ঘটাবে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। আদিল আমেরিকান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। 5 বছরের জন্য আমেরিকায় শিফট হবে সে। সাগরিকাকেও নিয়ে যাবে, তবে কয়েক মাস পরে। সাগরিকা 5 মাসের প্রেগনেন্ট। এমত অবস্থায় যাওয়া অসম্ভব। শুভ নাফিসের খুব ভালো বন্ধু হয়ে গেছে। কলেজে নাফিস ও শুভর বন্ধুত্ব দেখে প্রশংসা করে। আরিফা আগের মতোই আছে। একপাক্ষিক নাফিসকে পছন্দ করে। নাফিস মুখে কিছু না বললেও আরিফা ছোটখাটো বিষয়গুলো নজরে রাখে। আর ফুল, সে তো বাগানের ফুটন্ত ফুল, শুভর ফুল, যার পুরোটা পৃথিবী জুড়ে শুভর বসবাস। শ্রেণীকক্ষে যখন সকল শিক্ষার্থী বসেছিল, আদিল মাহমুদ তখন চাকরি ছেড়ে দেওয়ার কথা জানালো। সকলের মনে দুঃখ ছেয়ে গেল। প্রতিষ্ঠান থেকে আরও কিছু বক্তব্য পেশ করার পর অনুষ্ঠান শেষ হলো। শিক্ষকরা চলে যেতে শুভ তাদের বিয়ের ব্যাপারটা জানালো। সকলে অভিনন্দন জানালো।
শুভ তাদের বিয়ের অনুষ্ঠানে সকলকে দাওয়াত দিয়ে আসলো। 4 বন্ধু মিলে আজ শেষবারের মতো বাইরে ঘুরতে বের হলো। আরিফা হাসি খুশি থাকলো, ভেতরে ভেতরে মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। 4 জন মিলে কাছের একটি রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের সবচেয়ে কোণার টেবিল বেছে সেখানটায় বসলো। খাবার অর্ডার দিয়ে প্রথমে ফুল বাথরুমে যাওয়ার নাম করে উঠে গেল। তার কিছুক্ষণ পর শুভ ফুলের মধু আহরণ করতে চলে গেল। টেবিলে নাফিস আর আরিফাই রয়ে গেল। আরিফা বিষণ্ণ মন নিয়ে বাহিরে তাকিয়েছিল। নাফিস কখন এসে তার পাশে বসলো টেরই পেল না। আরিফার হাত কারো হাতের মুঠোয় প্রবেশ করাতেই ধ্যান ভ্রষ্ট হলো। পাশে নাফিসকে হাসি মুখে বসে থাকতে দেখে অবাক হলো, কেননা নাফিস তো তার সামনে বসেছিল। তার চেয়েও বেশি অবাক হলো নাফিসের হাসি মাখা মুখটা দেখে। আরিফা চোখ বড় করে নাফিসের হাতের মুঠোয় নিজের হাতটা দেখতে লাগলো। যখন বুঝতে পারল নাফিস তার কাছাকাছি আছে, তখনই অভিমানে মুখ ফুলিয়ে রাখল। হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নাফিসের কাছ থেকে হাত ছাড়াতে পারল না। আরিফা রাগে দুঃখে অন্যদিকে ফিরে তাকালো। নাফিস মুস্কি হাসলো। আরিফাকে আরেকটু চমকে দেওয়ার জন্য আরিফার হাতে চুমু খেলো। আরিফার উথাল পাতাল মনে ঝড় বইতে শুরু করলো। সে পাশ ফিরে তাকে অবাক সুরে বলল, এটা কি করলে? নাফিস সাথে সাথে উত্তর দিল, আমার বউ হবে আরিফা। আরিফার চোখে পানি চলে আসলো। সে বেশিক্ষণ অভিমান মনে পুষে রাখতে পারল না, মাথা নেড়ে সম্মতি জানালো। ফুল ও শুভ তখনই কেক হাতে নিয়ে উপস্থিত হলো। নাফিস আরিফাকে সোনার একটি চিকন আংটি পরিয়ে দিল। নাফিসকে আরিফা জড়িয়ে ধরল। আজ তার চোখের পানি থামছেই না। সে চাইছে আজকের দিনটা স্মরণীয় থাকুক, যেন ভবিষ্যতে বউকে মুখ ফুলিয়ে নাতি নাতনিদের আজকের দিনের বর্ণনা দিতে পারে। অথচ সে কেঁদেই যাচ্ছে। ফুল আজ ভীষণ খুশি তার প্রিয় 2 বন্ধুর মিলন দেখতে পেয়ে। কেক কাটার পর্ব শেষ করে একে অপরকে খাইয়ে দিল 4 জনে। নাফিস শুভকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি কখনোই ভুলব না। সারা জীবন আমার ফুলকে এভাবে হাসি খুশি রেখো। শুভ হেসে নাফিসের পিঠে হাত রাখল। সে নিজের জন্য হলেও ফুলকে সুখে রাখবে, কেননা ফুল শুভর নিঃশ্বাস নেওয়ার একমাত্র কারণ। আজকাল শুভর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ফুলের ওপর অধিকার একটু বেশিই দেখায় ছেলেটা। মাঝে মাঝে তো ফুল কি পরবে, কি খাবে সেটাও শুভ নির্বাচন করে দেয়। ফুল বাধ্য মেয়ের মতো শুভ নির্বাচনকৃত জিনিসই গ্রহণ করে নেয়, যেন সে বাধ্য বউ। সাগরিকায় বিষয়টি নিয়ে বেশ মজা নেয়। ফুল তখন লজ্জায় আঁচলে মুখ ঢাকে। আদিলের বর্তমান অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাচ্চির মতো। বেচারা কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। আর 1 মাস পর আদিল চলে যাবে। এদিকে সাগরিকার 5 মাসের গর্ভবতী। বুঝদার মেয়ে, তবু আদিলের মন মানছে না। এই সময়টায় তার পাশে থাকার কথা ছিল, অথচ এমন সময় ভিসা এলো। বাহির থেকে ফিরে আদিল সাগরিকার খোঁজ করল। মেয়েটা এই অবস্থায় ফুরুত ফুরুত উড়ে বেড়ায়। আদিল সচরাচর শুভর ফ্ল্যাটে যায় না। আজ সাগরিকার খোঁজ করতে গিয়ে শুভর ফ্ল্যাটে গেল। সাগরিকাকে পেল ফুলের ঘরে। ফুলের বিছানায় মহারানী শুয়ে আছেন, আর ফুল ওনার মাথা চেপে দিচ্ছেন। আদিল ঘরে নিঃশব্দে প্রবেশ করল। তার ইচ্ছে ছিল দুজনকে জোরে ধমক দিবে, একজনকে পরীক্ষার পড়া ফেলে সেবা করার জন্য, আর অপরজনকে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে আসার জন্য। দেখা গেল আদিল মুখ খোলার পূর্বে তাকে ফুল দেখে ফেলল। হাতের ইশারায় চুপ থাকতে বলল। আদিল শটান হয়ে দাঁড়িয়ে রইল। ফুল সাবধানে বিছানা থেকে নেমে আদিলকে ধরে বাহিরে নিয়ে এলো। কোমরে হাত রেখে বলল, কোথায় গিয়েছিলে? ভাবি মাথা যন্ত্রণায় ছটফট করছিল। আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি কি ভাবিকে নিয়ে যাবে, নাকি এখানেই থাকবে? শুভ এর মধ্যে ঘর থেকে বের হলো। সামনে পরীক্ষা, শুভ খুব সিরিয়াস। নিজে পড়ছে, ফুলকে ধরে বেঁধে পড়াচ্ছে। মেয়েটা একদম পড়াচোর। মূলত ফুলকে খুঁজতে বের হয়েছে সে। ভাইয়ের সাথে কথা বলতে দেখায় ব্রুযুগল কুঁচকে নিল। আরো বেশি অবাক হলো বড় ভাইকে এখানে দেখতে পেয়ে। আদিল শুভকে দেখে ফুলের উদ্দেশ্যে বলল, আমার বউকে যেখানে সেখানে নয়,
আমার বউকের সাথে বেঁধে রাখবো, অন্যের মতো বউকে দিনরাত জ্বালিয়ে মারবো না, বুঝলে? আদিল গটগট করে ফুলের ঘর থেকে সাগরিকাকে কোলে তুলে নিল। শুভর সামনে দিয়ে যাওয়ার সময় 32 দাঁত বের করে হেসে ফিসফিস করে বলল, আমার বউকে কোলে তুলতে পারি, তুই পারবি? চোখের সামনে আদিল বউকে কোলে তুলে বের হয়ে গেল। ফুল শুভর কাছে এসে জানতে চাইল, ভাইয়া কি বলে গেল? শুভ বুঝল আদিল তাকে দেখিয়ে বউয়ের খেয়াল করেছে বলে দেখিয়েছে। শুভ মুখ ফুলিয়ে রাখল। ফুলের হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতে যেতে বলল, আমারও সময় আসবে, অনেক পড়া বাকি আছে ফুল, চলো। পরীক্ষার সময়কালটা আরিফা ও নাফিসের জন্য খুবই লম্বা সময় মনে হতে লাগলো। বিশেষ করে আরিফার কাছে এক একটা দিন 100 বছরের সমান মনে হতে লাগলো। নাফিসের বাবা ও মা পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে আরিফার বাড়িতে এসেছিল। আরিফার বাবার কাছে মেয়ের হাত চাইল। আরিফার বাবা মত দিচ্ছিলেন না, কিন্তু যখন শুনতে পেল ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, তখন আর অমত করেননি। তিনি কথা দিয়ে রাখলেন, পরীক্ষার পর 4 হাত এক করে দিবেন। নাফিস আরিফাকে একটি বাটন ফোন কিনে দিয়েছে। দূরে থাকলেও রোজ তাদের মুঠোফোন আলাপ হয়। নাফিস আরিফাকে পেয়ে সত্যিই খুশি হলো। কে বলেছে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না? অবশ্যই ভালোবাসা যায়, যদি জীবনসঙ্গী সঠিক থাকে, তবে দ্বিতীয়জনই ভালোবাসার মানুষ হয়ে ওঠে। আরিফাও ধীরে ধীরে নাফিসের ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। পরীক্ষার সময়গুলোতেও ফুল সংসারের টুকটাক কাজ করে যাচ্ছে। তার কারণ সাগরিকা। 5 মাসের মধ্যে একটা দিনও বাদ যায়নি যে মেয়েটা বমি করেনি। অরচিত মুখে লেগেই আছে। ফুলের শাশুড়ি তো মুখ ভরে বলে ছেলে হওয়ার লক্ষণ, অথচ বাড়ির প্রতিটি সদস্য মেয়ে চায়। ফুল একবার সাগরিকাকে জিজ্ঞেস করেছিল সে কি চায়। তখন জবাব পেয়েছিল আদিলের মতো একটা ছেলে চাই, যেন বাবার অনুপস্থিতিতে ছেলের মুখ দেখে সময় কাটিয়ে দিতে পারে। ফুল শুনে এতে খুশি হয়েছিল। সাগরিকাকে বরাবরই ফুলের পছন্দ। কি সুন্দর কথা বলে, ব্যবহারও অমায়িক। ফুলের অনেক কিছু শেখার বাকি আছে তার থেকে। আগামীকাল ফুলদের শেষ পরীক্ষা, তারপর প্র্যাকটিক্যাল বিষয়গুলো পরীক্ষা হবে। শেষ পরীক্ষার আগের দিন পড়াশোনায় মনোযোগ বসে না ফুলের। তার বাবু বরের মতো সারাক্ষণ বইয়ে ডুবে থাকতে ইচ্ছেও করে না। কি জানি কিভাবে বাবু বরটা সারাদিন পড়ে, নিজেও পড়ে, ফুলকেও জোর করে বসিয়ে রাখে। ফুলের এতে বিরক্ত লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে যে পড়ালেখা তৈরি করেছে তার জিহবাটা টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু তা কি আর করা সম্ভব? আজ ফুল ভেবেই নিয়েছে সে শুভর ঘরে যাবেই না। নিজের ঘরে পড়তে বসার সুবিধা আছে, পড়াশোনার পাশাপাশি এক্কা দোক্কাও খেলতে পারা যায়। শুভর কাছে থাকলে তো ঘাড় ঘুরানোরও সাহস হয় না। যেভাবে ফুলের দিকে তাকায় মনে হয় কাঁচামরিচ গুঁড়ো করে কেউ খাইয়ে দিয়েছে। ফুলের তো আত্মা বের হয়ে যায়। বিগত 2 বছর সে তার বাবু বরের ভালোবাসা দেখে এসেছে। এখন দেখছে শাসন। হজম করতে কষ্ট হচ্ছে ফুলের জন্য। শেষ পরীক্ষার আগের দিন বন্ধ পেয়েছে পরীক্ষার্থীরা। ফুল কাজবাজ সেরে নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছে। যাই হয়ে যাক, আজ সে শুভর ঘরে যাবেই না। সবসময় ফুলকে চোখ রাঙানো, হ্যাঁ, মেয়ে হয়েছে বলে কি কোনো দাম নাই? ঘরে প্রবেশ করার পর গুনে গুনে 10 মিনিটের মাথায় শুভ ফুলের ঘরের দরজায় কড়া নাড়ল। ফুল, দরজা খোলো। ভেতরে কি করছো? পড়বে না? ভেতর থেকে ফুল জবাব দিল, পড়ছি তো, তুমিও পড়তে বসো। শুভ অবাক হলো, মাথা চুলকে চলে গেল। কিছুক্ষণ পর আবার এলো। ফুলকে ডেকে বলে উঠল, আমার 4 নাম্বার সিটটা পাচ্ছি না, কোথায় রেখেছ? খুঁজে দিয়ে যাও। ফুল এবার উত্তর দিল, টেবিলের 4 নাম্বার ড্রয়ারের 3 নাম্বার সিটটাই তোমার কাঙ্ক্ষিত সিট। শুভ এবারে চলে গেল। পড়াশোনায় মন বসাতে পারছে না ছেলেটা। ফুল ঘরে না থেকেও মনে হচ্ছে মাথায় চেপে বসে আছে। তার চেয়ে ভালো না ফুলের চোখের সামনে বসে থাকুক। শুভ এবার পরনের শার্টের হাতা গুটিয়ে জোরে ফুলের ঘরের দরজায় করাঘাত করল। এক্ষুনি দরজা খুলবে ফুল, অনেক হয়েছে। কোথায় কি রেখেছ খুঁজে পাচ্ছি না। ফুল দরজা খুলল, কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো
দিনে দিনে তোমার অভ্যাস একদম বাজে হয়ে যাচ্ছে শুভ। পরীক্ষার দিনগুলোতে একটিবারের জন্য ফুলের কাছাকাছি আসেনি শুভ। ফুলের দিকে মায়াভরা চোখও তাকায়নি। ফুলকে রেখেছে কড়া শাসনে, কিন্তু আর কত। চোখের সামনে জীবন্ত প্রাণ ছোটাছুটি করে বেড়ায়। শরীরের ভাঁজে শুভর বিচরণ খুঁজে চলে। নিজেকে কত কষ্টে নিয়ন্ত্রণ করে রেখেছে সেই জানে। এই যে ওড়নাবিহীন শুভর সামনে স্বয়ং রূপের রানী হাজির হয়েছে, শুভর কি ইচ্ছে করে না জাপটে ধরে 2-3টে চুমু বসিয়ে দিতে? অবশ্যই ইচ্ছে করে, আপাতত ইচ্ছেটাকে দমিয়ে রাখল না। ফুলের কাছাকাছি এসে কোমর চেপে ধরল, সাথে সাথে ফুল খানিকটা কেঁপে উঠল। শরীরে অদম্য উচ্ছ্বাস ছেয়ে গেল। ঠিক কতদিন পর শুভর মাতাল চাহনি দেখা সৌভাগ্য হয়েছে, গণনা করা সম্ভব নয়। ফুল বিবশ হয়ে শুভর বুকে ঢলে পড়ল, আর শুভ সে তো আবেশে তার ফুল বুকে জড়িয়ে ধরে রাখল। আদিলের চলে যাওয়ার 17 দিন আগে ফুল ও শুভর বিয়ের অনুষ্ঠান নির্ধারণ করা হলো। নির্দিষ্ট দিন আসতে এখনো 7 দিন বাকি। সাগরিকা অসুস্থ শরীরে হেসে নেচে আনন্দ করছে। আদিল সারাটা সময় পরিবারকে সময় দিচ্ছে, বিশেষ করে সাগরিকাকে। আদিলের মনে হয় মেয়েটা যেমন ছটফটে, তার পেট থেকেও তেমন ছটফটে বাবু হবে। সাগরিকার আনন্দে সীমা নেই। একদিকে দেবর, অন্যদিকে বোনের মতো যা, দুজনেই খুব আদরের। এত কিছুর মধ্যে আদিলের মায়ের কথা বলা হয়নি। এক ছেলেকে বিদায় দেওয়ার কষ্ট মনে পুষে রেখে অন্য ছেলের বিয়ের আয়োজন পুরো দমে করছেন। এবারেও শুভর বাবার বাড়ির লোকেদের দাওয়াত করেছেন। শুভর ফুফু আসবেন বলে কথা দিয়েছেন। আদিল সংবাদটা শোনার পর থেকে মায়ের সাথে কয়েক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। সুইটি খানম এই একটা বিষয় খুবই দুর্বল। আদিলের বাবার বাড়ির মানুষদের মুখের উপর কথা বলে না, বিশেষ করে স্বামী মারা যাওয়ার পর থেকে ওই বাড়ির মানুষদের কটু কথা মুখ বুজে সহ্য করে নেন। আদিল মাকে শত বোঝালেও বোঝে না। ওনার একটাই বক্তব্য, তারা তোর বাবার আপনজন, তোর বাবা তাদের যেমন মানত আমিও তাদের তেমন মান্য করব। আদিল তখন চুপ হয়ে গেল। মায়ের সিদ্ধান্তের ওপর কি আর জোর খাটানো যায়? ফুল তো সুখের সাগরে ভাসছে। সেই 2 বছর আগের দুঃখী ফুলের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, যার কৃতিত্ব শুধুমাত্র শুভর উপর বর্তাবে। ফুলকে যত্নে আদরে পরিবর্তন করে ফেলেছে সে। ফুল বাবা নামক মানুষটাকে ভুলে বসেছে। কিন্তু কথা হলো, আদৌ কি তাই? হয়তো না। ফুল নিজের ঘরে বসে বিয়ের কাপড় চোপড় হাতড়াচ্ছিল। তার অবচেতন মন আজ একটু বেশি ছটফটে, কারণ একটু অস্বাভাবিক। প্রায় 2 বছর পর আজ ফুলের বাবার কথা মনে পড়েছে। এমনটা নয় যে ফুলের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা ভেবে মনে পড়েছে। ফুলের সাথে তো বাবার কোনো মিষ্টি স্মৃতিই নেই, আছে শুধু তিক্ত স্মৃতি। ফুলের ছটফট করার এবারের কারণটা ভিন্ন। কয়েক বছর আগে ঠিক একইভাবে ছটফট করেছিল ফুল তার মায়ের মৃত্যুর সময়। এবারও তেমন অনুভব হচ্ছে তার। ভর দুপুরে শুভ ঘেমে আচ্ছন্ন শরীর নিয়ে ফুলের ঘরে আসলো। ফুল তখন ঘন কালো কেশবের গোড়ায় চিরুনি চালাচ্ছিল। তার সুমধুর কণ্ঠস্বরে তখন গুনগুন করছিল প্রেমে পড়েছে মন গানটি। শুভর শরীরে সকল ক্লান্ত কোথায় যেন পালালো। মন গহ্বরে ছেয়ে গেল প্রশান্তির বাতাস। শুভ এগিয়ে এসে ফুলের পিছনটায় দাঁড়ালো। আয়নার প্রতিবিম্বে শুভকে দেখে ফুল মুচকি হাসল, কিন্তু কাজ বন্ধ করল না। শুভর মনে কি চলছে সেই জানে। ফুলের হাত থেকে চিরুনি নিয়ে নিজে আশ্রয় দিতে থাকলো। ফুল এক ধ্যানে তার বাবুবরকে দেখতে থাকলো। ফুলের বাবুবর এখন আর সে বাবুবর নেই। আগের ক্লিন শেপ করে থাকা বাবুবরের থুতনিতে একগুচ্ছ দাড়ি হয়েছে। শুভ খুব যত্ন করে দাড়িগুলো ছোট করে রাখে। আজকাল বক্ষস্থল ফুলে ফেঁপে উঠেছে। নিয়মিত ব্যায়াম করার সুফল হয়তো। ফুলের ইচ্ছে করল শুভর খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। ইচ্ছেকে কখনো দমিয়ে রাখতে নেই। ফুল পিছনে ঘুরতে নিলে শুভ বাধা দিল। নড়াচড়া করে না ফুল, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। ফুল মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। শুভটা এরকমই, সবসময় তার যা ইচ্ছে হয় করে ফেলে, কিন্তু ফুলের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে রাখে। ফুলের মুখ ফুলিয়ে রাখা শুভ স্পষ্ট দর্পণে দেখতে পেল।
ফুলের কোমর সমান চুলগুলো বিনুনি করে রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে দিল শুভ। এরপর ফুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বুক পকেটের কয়েকটা বোতাম খুলে দিয়ে বলল, কই, ছুঁয়ে দাও। ফুল মুখ ফিরিয়ে নিল। শুভ এবার ফুলের হাত ধরে নিজের লোমসীন বক্ষস্থলে হাত ছুঁয়ে দিল। ফুলের মনে হলো কেউ তার শরীরে বৈদ্যুতিক ধাক্কা দিল। ফুল সাথে সাথে হাত সরিয়ে নিয়ে শুভকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজে পিছনে ফিরে গেল। খিচে চোখ বন্ধ করে বলতে লাগলো, ছি শুভ, দিনে দিনে লজ্জা শরম কার বাড়িতে রেখে আসছো? বাসরাত পর্যন্ত আমার ফুল বইয়ের কাছে ধার দিয়ে এসেছি, যেন সেই দিন পর্যন্ত যত্নে রেখে দিতে পারে। পরের দিন থেকে তার লজ্জা পাওয়ারও সময় পাবে না, কেননা বইয়ের মন প্রাণ সব শুভর দখলে থাকবে। শুভ কথাগুলো বলে ফুলের কোমর চেপে কাছে টেনে আনলো। শুভর পায়ের ওপর ফুলকে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে নাক ঘষতে থাকলো। ফুল শুভর প্রত্যেকটা ছোঁয়ায় কেঁপে উঠল। শুভর অনিয়ন্ত্রিত হাত জোড়া শক্ত করে ধরে বলল, একটা কথা বলি? অনেক কথা বলো, আমি তোমার হাজারো কথা শুনতে প্রস্তুত। ফুল প্রথমে ইতস্তত করল। শুভ বুঝতে পেরে ফুলকে পাশে বসালো। শুভ উঠে ফুলের পায়ের কাছে 2 হাঁটু গেড়ে বসে বলল, কি বলতে চাও ফুল? ফুল মিনমিন করে বলল, রাগ করবে না তো? তোমার কথায় কি আমি রাগ করতে পারি? ফুল মনে সাহস সঞ্চয় করে বলতে শুরু করলো, মা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আমার মন যেন কেমন করছিল। আজ সকাল থেকে ঠিক একই রকম লাগছে। বাবা আমার সাথে কখনো ভালো ব্যবহার করেনি জানি, কিন্তু আজ বাবার জন্য অস্থির লাগছে। শুভ চুপচাপ ফুলের কথা শুনে গেল। তার মস্তিষ্কে তখন ফুলের সাথে করা খারাপ ব্যবহার ঘুরপাক খেতে লাগলো। আকস্মিক মনে হলো, এবারও যদি ফুল সেখানে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুভ আজলা ভরে ফুলের গালে হাত রাখলো। ফুলের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, একদম সেখানে যাবে না ফুল, তারা তোমার কেউ না। তুমি সেখানে গেলে আমার কাছ থেকে তোমাকে দূরে করে ফেলবে। ফুল শুভকে বোঝাতে লাগলো, একবার বাবাকে দেখে চলে আসবো শুভ, প্লিজ একবার। এ পর্যায়ে শুভর কথা না শোনার কারণে রেগে গেল। ফুলকে ছেড়ে উঠে দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলল, আমি বলেছি তুমি সেখানে যাবে না মানে যাবে না। তোমার ওপর কোনো খারাপ মানুষের ছায়াও পড়তে দিব না। ফুলের চোখে পানি। শুভ কখনোই তার সাথে উঁচু আওয়াজে কথা বলে না। বিগত 1 বছরে শুভর এইরূপ ফুল দেখেনি। ফুল ছল ছল চোখে তাকিয়ে বলল, ওই মানুষটা আমার বাবা শুভ। সে খারাপ হতে পারে, কিন্তু আমার জন্মদাতা পিতা। শুভর গরম মাথা আরো গরম হয়ে গেল। সে আয়নার সামনে রাখা চেয়ারটা লাথি মারল। ফলস্বরূপ চেয়ার অদূরে পড়ে রইল। ফুল ভয়ে বিছানা হাত পা গুটিয়ে কাঁদতে থাকলো। শুভ মাথা চেপে আগের মতো চিৎকার করে বলতে শুরু করলো, কসম ফুল, তুমি যদি আমার কথা অমান্য করো তবে। ফুল হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকলো। তার কিছু বলার নেই। শুভর এই রূপ সে দেখতে পাচ্ছে না। এই শুভকে ফুল চেনে না। এই শুভ ফুলের শুভ নয়, অন্য কেউ। ফুলের শুভর মাঝে রাগ নেই, আছে শুধু ফুলের জন্য অসীম ভালোবাসা। শুভ রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই ঘর থেকে বের হয়ে গেল। শুধু ঘর থেকে নয়, বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সাগরিকা উপরে আসলো। সিঁড়ির কাছাকাছি আসতেই শুভকে রেগে মেগে চলে যেতে দেখে বাধা দিতে চাইল, কিন্তু শুভ শুনল না। সাগরিকা ঘরে আসতেই চেয়ার পরে থাকতে দেখে ফুলকে ডাকলো, ঘরের এই অবস্থা কেন রে? আর শুভর কি হয়েছে? ওকে তোর উপর হাত তুলেছে? ফুল চোখের পানি মুছে মাথা না বোধক ইশারা করল, অর্থাৎ শুভ তার ওপর হাত তোলেনি। সাগরিকা সাবধানে এগিয়ে আসলো। ফুলের পাশে বসে তাকে জড়িয়ে ধরল। ফুল বিশ্বস্ত বোন নামক যাকে পেয়ে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমার শুভ পাল্টে গেছে ভাবি, এই শুভকে আমি চিনি না। কথায় আছে, বাবা মায়ের কিছু হলে সন্তানের মনের মধ্যে উসকুস করে। ঠিক তেমন সন্তানের কিছু হলে কিভাবে যেন বাবা মায়েরা আগ থেকে আস পেয়ে যায়। ফুলের হলুদের ঠিক আগের দিন সকালবেলা ফোলা ফোলা মুখ নিয়ে ফুল নিচে আসলো। সে সারা রাত কেঁদে ভাসিয়েছে। শুভ চলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। বক্সি কাকার বাড়িতে ছিল। একেবারে গভীর রাতে ফিরেছে। ফুলের মনে পাহাড় সমান কষ্ট নিয়ে শুভর কাছে আর যায়নি।
শুভ প্রতিবারের মতো ফুলের অভিমান ভাঙাতে আসেনি। এই কষ্টে ফুলের আরো মনক্ষুণ্ণ হয়েছে। আকস্মিক ফুলের কানে অতি পরিচিত কণ্ঠস্বর এলো। ফুল দৌড়ে প্রধান ফটকের কাছে আসলো। সাজেদা বুবু বাইরে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে কান্না করতে করতে এগিয়ে আসে। অনেকদিন পর সাজেদাকে দেখে ফুল নিজের কান্না নিয়ন্ত্রণ করতে পারল না, জড়িয়ে ধরল সাজেদাকে। ফুলের শাশুড়ি ও সাগরিকা ইতিমধ্যে ফুলের পিছনে এসে দাঁড়ালো। সাজেদা বুবু মরা কান্না কাচ্ছে। ফুল সাজেদাকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছো সাজেদা বুবু? সাজেদা চোখের পানি মুছল না। ফুলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমি ভালো আছি ফুল, কিন্তু তোর আব্বা তো ভালো নাই, তোর আব্বা মরে গেছে। ফুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। মস্তিষ্কে তখন একটা কথাই আসলো, আজ থেকে আমি এতিম। ফুলের নড়াচড়া দেখতে না পেয়ে তার শাশুড়ি এগিয়ে আসলো। ফুলকে পিছন থেকে ধরে বলল, মারে, মৃত্যু কখনো বলে আসে না, তুই নিজেকে সামলে নে, আমি শুভকে খবর দিচ্ছি। ফুলের শাশুড়ি শুভ আদিলকে ফোন করলো। দুই ভাই তখন শহরের পথে ছিল। বিয়ের কিছু কেনাকাটা করা বাকি আছে। রওনা দিল 4 ঘন্টা লেগে যাবে। শুভ মাকে বলল সে এসে ফুলকে নিয়ে যাবে, ফুল যেন একা একা না যায়। ফুলের শাশুড়ি কথাটা জানালে ফুল মানল না। সে সাজেদা বুবুর সাথে চলে যাওয়ার জন্য আবদার করল। ফুলের শাশুড়ি ভাবল, ওনার একটি নিষেধ যদি ফুল তার বাবাকে শেষবারের মতো দেখতে না পারে, তবে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। ফুলের শাশুড়ি রাজি হয়ে গেলেন। ফুলকে সাজেদার সাথে পাঠিয়ে দিলেন, কিন্তু উনি জানেন না ওনার এই সিদ্ধান্তে ফুল ও শুভ সম্পর্কের ওপর কেমন প্রভাব ফেলবে। কিছু বিজ্ঞ মানুষের মন্তব্য, বয়স বাড়লেও মেয়েদের বয়স নাকি হাঁটুর নিচে থাকে। বয়স বাড়ার সাথে সাথে নাকি আচরণগত পরিবর্তন চলে আসে। শুভ ও ফুলের নিজেদের বর্তমান অবস্থা ঠিক এমনই। ফুল সাজেদা বুবুর সাথে পিত্রালয়ে ফিরল। ঠিক কতদিন পর চেনা জানা পরিবেশে আসলো গণনা করা যাবে না। আজ প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ইচ্ছে নেই ফুলের। চোখ ভরে বাড়ি ভিটে দেখারও ইচ্ছে নেই ফুলের। তার চোখ জোড়া এখন পিতাকে শেষবারের মতো দেখার আকুলতা। বাড়ির সামনে মানুষ গমগমে। ভেতর থেকে গুনগুন আওয়াজ করে কান্নার শব্দ ভেসে আসছে। বাইরে খাটিয়ায় ফিরোজকে শুইয়ে রাখা হয়েছে। ফুল ধীর পায়ে সেদিকটা এগিয়ে গেল। সাজেদা বাবু ফুলকে ধরে নিয়ে যাচ্ছেন। খাটিয়ার পাশে বসারত ইমাম সাহেব, যিনি মৃত ব্যক্তি অর্থাৎ ফুলের বাবার চেহারা দেখানোর দায়িত্বে আছেন। ফুলকে দেখা মাত্রই চেহারার ওপর থেকে সাদা কাফনের আচ্ছাদন খুলে দিলেন। ফুল বাবা বলে খাটিয়া ধরে বসে পড়ল। আজ ফুল তার বাবার খুব কাছাকাছি বসে আছে। জীবনের এই সময় পর্যন্ত কখনো এত কাছাকাছি বসেনি। কখনো আদরে আলাপে মজে ওঠেনি। কখনো পুতুল কেনার আবদার করেনি। কখনো বাবার কোলে চড়ার শখ জাগেনি। ফুল ফিরোজের সারা মুখে হাত বুলিয়ে দিল। বিড়বিড় করে কিছু পড়ল। ফুলের মনে পড়ল তার মায়ের মৃত্যুর সময়কার ঘটনা। সেই সময় ফুল চিৎকার করে কান্না করেছিল। মা মা বলতে বলতে ছোট্ট ফুল অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন জ্ঞান ফিরে আসলো তখন সে সাজেদা বুবুর কোলে ছিল। সাজেদা বুবুর মুখ থেকে মায়ের কবর দেওয়া হয়ে গেছে শুনতে পেয়েছিল। ফুলের দুঃখ ভরা জীবনে সেদিনের পর থেকে দুঃখ দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফুল চোখের পানি মুছে উঠে দাঁড়াতেই ফুলের সৎ মা সকলের সামনে ফুলের চুলের মুঠোয় ধরে দূরে সরিয়ে দিলেন। সাজেদা বাবু ফুল বলে চিৎকার করে ফুলকে ধরতে নিলে লিপি বলতে শুরু করেন, ওই অলক্ষণে মেয়েকে যদি তুমি সাহায্য করো তাহলে তোমার সন্তানের মাথা খাও। গ্রাম অঞ্চলে এসব কুসংস্কার অনেক মানা হয়। বিশেষ করে আদিকালে দাদি নানিরা এসব মেনে থাকেন। সাজেদা মুখে হাত রেখে বললেন, এটা কি কইলা বউ? লিপি উত্তর দিল না। ফুলের দিকে তেড়ে মেরে আস্তে আস্তে বললেন, তোর লাগে আমি বিধবা হয়ে গেছি। তোর চিন্তা করতে করতে মানুষটা মরে গেছে। 2 বছর পর আয়া কি দেখাইতে আইসস যে তুই আমগর অনেক খোঁজ খবর নিছস? এসব কি বলছো? তোমাদের জন্য আমি বাড়িতে আসিনি। বাড়িতে আসলেই তুমি আমার ওপর হাত। ফুলের কথা শেষ হতে দিল না লিপি। সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলো, শোনেন সবাই, সতীনের মাইয়ারা আমার মতো কেউ আপন ভাইবেন না। আমি আপন ভাবছি দেখাই
এত ভালো করে বিয়া দিছি, কিন্তু এই মাইয়া আমার কপালে ঝাঁটার বাড়ি দিল। 2 বছর আগে দাওয়াত করে আনছিলাম যেন 2-4 পয়সা দিয়া বাপের চিকিৎসার খরচটা দেয়, কিন্তু এই মেয়া করলো কি? সাহায্য না করে আমার ঘর তছনছ করে চলে গেল। বিশ্বাস না করলে ঘরের ভাঙা প্লেট বাটিগুলো দেখে আসতে পারেন। আমার শখের জিনিস, অনেক কষ্টের টাকায় কেনা, ফালাই নেই, রাইখা দিছি। কিছু মহিলাদের ডিটেকটিভ সাজার খুব ইচ্ছে থাকে। কৌতূহল মেটাতে কয়েকজন ঘরে গেল। শোকেজে ভাঙা প্লেট বাটি দেখে বাইরে এসে বলল, সত্যিই তো। লিপি বিশ্ব যে হাসি দিল, মনে মনে আওড়ালো, বলেছিলাম না তোকে সুখে থাকতে দিব না। এই যে দেখ, সকলের চোখে তোকে কিভাবে অপরাধী বানাই। এত মানুষের সামনে ফুল কিভাবে বলা শুরু করবে বুঝতে পারছে না। একজন হলে বোঝানো যেত, কিন্তু এখানে তো শত শত মানুষ। সাজেদা বাবু ফুলকে ইশারায় চলে যেতে বলল। ফুল এটাই উত্তম মনে করল। বাবার খাটিয়ার দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই লিপি থামিয়ে দিয়ে বলল, একা আইলি যে? তোর বড়লোক শ্বশুরবাড়ির মানুষেরা কই? কেউ আইলো না যে? নাকি ঘাট ধাক্কা দিয়া তোকে বাইর করে দিছে? তোর যা স্বভাব, বিয়ার পরে এখানে যেমন ফষ্টি নষ্টি করছস, শ্বশুরবাড়ি তোকে নাগরের লগে দেখা কইরা ধরা খাইছস। ফুলের চোখ দিয়ে টপ টপ পানি ঝরতে শুরু করে দিয়েছে। নিজের সম্পর্কে ঘৃণিত কথা শুনে গা ঘিনঘিন করছে। এর মধ্যে ফিরোজের মৃতদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এলাকার সবচেয়ে মুরব্বী মানুষটা দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, মৃত মানুষটা নিয়ে যাইতেছি, যদি কারো কাছে দেনা পাওনা থাকে তো মাফ করে দিন। লিপি বলে উঠল, আমি কোনোদিন মাফ করবো না, ওই সারা জীবন আগুনে পুইরা মরব। মুরব্বী বলে, এসব কি কও? মানুষটা তোমার স্বামী হয়। লিপি বলতে শুরু করলো, আমারে বিয়া করার পরে কি দিয়ে গেল? না সুখ দিতে পারলো, না সন্তান। সতীনের মেয়ে তো মা বইলা কোনোদিন মানে নাই। আমি কেমনে বাঁচমু? লোকমুখে গুঞ্জন শুরু হলো। লিপির সাহসও বাড়ল। সে কান্নার মাত্রা বাড়িয়ে বলতে শুরু করলো, এই যে দেখেন, বাপ মইরা যাওয়ার সাথে সাথে মাইয়া আইসা হাজির হইছে সয় সম্পত্তির ভাগ বসাইতে। এই যে একটু আগেই কইলে এই বাড়ি তার মায়ের, আমাকে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। সাজেদা বুবু শুনছে, জিজ্ঞেস করেন সবাই। সাজেদা বুবু মুখে হাত দিয়ে অস্পষ্ট সুরে বললেন, মিছা কথা। মুরব্বী এবার ফুলের দিকে তাকালেন, ওনার চোখ মুখের অসন্তুষ্টের ছাপ। ফুলের উদ্দেশ্যে বললেন, তোমার বাপ বাইচা থাকা অবস্থায় কি কি করছে তা কইতে চাই না। একজনের অভিশাপে যেমন মানুষ আগুনে পুড়ে, ঠিক তেমনি একজনের দোয়ায় মানুষ ফুলের বাগানে ঘুরে। সহায় সম্পত্তি দিয়া তুমি কি করবা? শুনলাম তোমার শ্বশুর বাড়ি খুব বড় লোক, এই বাড়ি ভিটা তোমার মায়েরে দিয়া দাও, এই বাড়ির ওপর তোমার কোনো অধিকার রাখো না। ফুল বলতে চাইছে, আমার কিছুই লাগবে না, কিন্তু বলতে পারছে না। কান্নার কারণে গলা শুকিয়ে আসছে। ফুলের নীরবতা দেখে সবাই বুঝলো ফুল মানবে না, তাই কয়েকজনকে দায়িত্ব দিয়ে গেল ফুলকে দেখে রাখতে। কবর দেয়া শেষে সকলে বৈঠকে বসবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে বসলেন। সাদা কাগজে ফুলের দস্তখত নিলেন। ফুল নিজেকে অসহায় লাগতে শুরু করলো। এত সময় পর মনে হলো শুভর কথাগুলো। শুভ থাকলে ফুলকে এখনই উদ্ধার করে ফেলত। ফুল নিজের দিকে তাকালো। আগামীকাল তার হলুদ, অথচ আজ তাকে ঠিক 2 বছর আগের জায়গায় রাখা হয়েছে। 2 বছর আগে সে যেমন অসহায় ছিল, আজও তেমন অসহায়। সাজেদা বুবুকে লিপি মিথ্যা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাড়ির আধিপত্য পেয়ে লিপির সাহস বেড়ে গিয়েছে। ঘরে বসেই ভাবছে, আজ এ বাড়ি থেকে 2টা লাশ বের হলে কেমন হয়। লিপি কোমরে গুজে রাখা বাটন ফোন বের করলো। নাম্বার বের করে কাউকে ফোন করে বলল, বেশ ভালোভাবে কামে লাগছে, অহন আরেকটারে কেমনে বিদায় করা যায় সেই ব্যবস্থা করো। অপর পাশ থেকে প্রত্যুত্তর শুনে লিপির মুখ জলজল করে উঠল। ফোন কেটে হাতে পানের বাটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য, উপস্থিত সকলকে এবার বিদায় জানাবেন লিপি। মানুষ থাকলে তো আর তার পরিকল্পনা সফল হবে না। মৃত বাড়ি থেকে একে একে সকলেই চলে যেতে থাকলো।
ফুলও সকলের মতো বিদায় নিল। যাওয়ার আগে মায়ের কষ্টে গড়া বাড়িটায় পুনরায় চোখ বুলালো। কয়েক কদম আগালি দুই জোড়া পা ফুলের পথ আগলে দাঁড়ালো। ফুল থেমে মানুষদের দেখার জন্য মাথা তুলল। দুজন ছেলে ফুলের পথ আটকে দাঁড়িয়েছে, যাদের ফুল কখনোই দেখেনি। আকস্মিক একজন ছেলে ফুলের হাত ধরে ফেলল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ঘরের দিকে টেনে নিয়ে যেতে থাকলো। ফুল ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারল না। ফুল চেঁচাতে নিলে অপরজন ফুলের মুখ চেপে ধরল। ফুল ছটফট করতে থাকলো। ছেলে দুটো ফুলকে ছাড়ল না। ঘরে প্রবেশ করতেই লিপি দরজা আটকে দিল। শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ফুলের দুই গালে থাপ্পড় বসালো। ছেলে দুটোকে বলল, শক্ত করে ধরে রাখ, আগে গহনাগুলো খুলে নিই। ফুলের কানের, হাতের ও গলার গহনা তখনই খুলে নিল লিপি। লোভে তার চোখ জোড়া চিকচিক করছে। গহনাগুলো সাথে সাথে পরেও নিল লিপি। তার কতদিনের লোভ ছিল এই গহনাগুলোর উপর। ছেলে দুটোর মধ্যে একজন লিপির প্রেমিক, অপরজন বন্ধু। অপরজন মুখ খুলল, মাইয়ারে কি করমু? লিপি জানালো, যা মন চায় কর, তয় এই বাড়িতে রাইখা না, অন্যখানে লইয়া যা। তখন সন্ধ্যা নামছে। ওড়না দিয়ে ফুলের হাত মুখ বেঁধে দেওয়া হয়েছে। দুজন ছেলে ফুলকে নিয়ে ঘর থেকে বের হলো। বাড়ির পিছনের দিক দিয়ে নিয়ে যেতে থাকলো। ফুল ছটফট করছে, তার চোখে মুখে বেঁচে থাকার আকুলতা। শুভর মায়াবী চাহনি চোখের সামনে ভেসে উঠল তখনই। ফুলের শাশুড়ির যত্ন, সাগরিকার আগলে রাখা ও আদিলের দায়িত্ববোধ মনে পড়ে চোখ দিয়ে টপ টপ পানি ঝরতে শুরু করলো। ফুলকে তারা কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। নিজের কৃতকর্মের জন্য খুব আফসোস হলো ফুলের। হয়তো আজই দুঃখী ফুলের দুঃখের জীবনের পরিসমাপ্তি ঘটবে। ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ জানে না। কখনো কখনো চমৎকার কিছু ঘটে যায় জীবনের সাথে। ফুলের সাথেও চমৎকার কিছু ঘটে গেছে। ফুলকে নিয়ে যাওয়ার সময় সাজেদা বুবু গরু গোয়াল ঘরে তুলে ফুলদের বাড়ির দিকে আসছিল। দেরি হলেও তার অবচেতন মন কুসংস্কারের ব্যাপারটা বুঝতে পারল। সকল বাধা অতিক্রম করে সে ফুলের জন্য বের হয়ে আসলো। ফুলকে রক্ষা করার দায়িত্ব যেহেতু সেই নিয়েছে, নিজের জান কোরবান করে হলেও ফুলকে যথাস্থানে রেখে আসবে। মাটির মেঠো পথ ধরে সাজেদা আগাচ্ছিল, তখনই ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেল। সন্ধ্যা নামলো, তখনও জগৎদাসে আলোকিত। স্পষ্ট দেখা গেল দুজন লোক কাউকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। সাজেদা হাঁক ছুড়ল, ওই ক্যাডারে! দুজন মানুষ ভয় পেয়ে গেল। কিছু সময় থেমে আবারও নিয়ে যেতে থাকলো। ফুলের কানে সাজেদার কণ্ঠস্বর পৌঁছাতেই হাত পা ছুটতে লাগলো। একটা সময় তাদের হাত থেকে ছাড়া পেয়ে উল্টো পথে দৌড় লাগালো। সাজেদাও সামনের দিকে আগাচ্ছে, চিৎকার করে আশেপাশের প্রতিবেশীদের নাম ধরে ডাকছে। ফুল সাজেদার কাছাকাছি আসতেই হোঁচট খেয়ে গায়ের ওপর পড়ে গেল। সাজেদা আবছা আলোয় ফুলকে দেখতে পেয়ে আটকে উঠল। হাউমাউ করে কান্না করে বলতে লাগলো, ও ফুল, ফুল রে, এনে কেমনে আইসস? দুইটা বেড়া তোরে কই লিয়ে যাইতেছিল। হায় রে, হায় রে! সাজেদা চেঁচামেচি শুনে কয়েকজন বাহিরে বের হলো। সাজেদা বলল, ওই ধর দুই জানোয়ার গুলারে। আমগর ফুল রে লইয়া যাইতে চাইছিল। কয়েকজন জঙ্গলের দিকে ছুটল। সাজেদা ফুলের হাত মুখের বাঁধন খুলে দিল। ফুল কাঁদছে। সাজেদাকে জড়িয়ে ধরে বলল, আমাকে বাঁচাও বুবু, আমাকে বাঁচাও। ফুল আর কিছু বলতে পারল না, তার আগে জ্ঞান হারালো। সাজেদা আরেকজনের সাহায্যে ধরে ফুলকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকলো। এদিকে মৃত বাড়িতে দুই বাড়িতে থেকে খাবার পাঠানো হলো। কয়েক বাড়ির মহিলারাও ফিরে এলো, যাদের লিপি চলে যেতে বলেছিল। ফিরোজ নেশা করত বলে সাজেদা ছাড়া কেউ এবারই ধারে কাছে আসতো না। আজ এসেছিল সহানুভূতি দেখাতে, কিন্তু লিপির আচরণ দেখে চলে যেতে বাধ্য হয়েছিল। মূলত যারা খাবার নিয়ে এসেছে তারাই থেকে গেল। এতটুকু সময়ের মধ্যে লিপি ফুলকেও সরিয়ে দিল। দীর্ঘ 4 ঘন্টা পর আদিল ও শুভ বাড়ি ফিরতে সক্ষম হলো। শুভ ফুলকে বাড়িতে না পেয়ে রাগে গাড়ি নিয়ে নিজে আসলো। আদিল ও বক্সি কাকার অপেক্ষা করলো না। ফুলের বাবার বাড়ি পৌঁছাতে যেখানে 20 মিনিট সময় লাগে, সেখানে 15 মিনিটের মধ্যে চলে আসলো। গাড়ি থেকে নেমে সজোরে দরজা আটকালো।
লিপি বারান্দায় বসা ছিল। শব্দ শুনে খানিকটা কেঁপে উঠল। মাথা তুলে শুভকে দেখতে পেয়ে অবাক হলো। এই শুভকে দেখে লিপি আগের থেকেও বেশি ভয় পেল। এখন যে শুভ আসছে সে হ্যাংলা পাতলা হাঁটুর বয়সী কোনো ছেলে না। লিপির সামনে শক্তপোক্ত যুবক ছুটে আসছে। লিপি গলা ও কানের অলংকার ঢাকতে লাগলো। শুভ তখনই রেগে গর্জে উঠল, আমার ফুল কোথায়? লিপির মুখ থেকে তখন তুতলানো আওয়াজ বের হলো, আমি জানি না, মনে হয় কোনো নাগরের লগে। বাকি কথা বলতে পারল না। শুভ তার আগে হুঙ্কার ছিল, আমার ফুলের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আপনাকে জানে মেরে ফেলব। লিপি দুরু দুরু বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। সে কোনোভাবেই মুখ খুলবে না। তার সামনে দাঁড়ানো পাগল ছেলেটা মেরে ফেললেও না। শুভ পাগল পাড়া হয়ে ঘরের ভেতর গেল। 3টে ঘরের একটি ঘরও ফুলকে খুঁজে পেল না। শুভ ঘর থেকে বের হয়ে পুনরায় লিপিকে জিজ্ঞেস করল, সত্যি করে বলুন, ফুলের সাথে কি করেছেন? লিপি ঘামতে লাগলো। গলায় হাত দিয়ে ঘাম মোছার সময় শুভ নজরে ফুলের চেন পড়ল, যেটা লিপি নিজের গলায় পরে রেখেছে। শুভর মাথা আরও গরম হয়ে গেল। সামনে থাকা চেয়ারে লাথি দিয়ে বলতে লাগলো, আপনার গলায় আমার ফুলের চেন কেন? দেখি কানও আছে নাকি? একে একে ফুলের গহনা দেখে শুভ বুঝতে পারল এ বাড়িতে খারাপ কিছু হয়েছে। শুভর মাথা ফেটে যাচ্ছে। দিশারা হয়ে যাকে তাকে ফুলের কথা জিজ্ঞেস করছে। কেউই ফুলের খোঁজ দিতে পারল না। ইতিমধ্যে আদিল ও বক্সি কাকা চলে আসলো। ভাগ্য যখন সহায় না হয় তখন কোনো দিকই ঠিক থাকে না। বক্সি কাকা সেই সময় বাড়ি ছিল না। পরিস্থিতি তখন এমনই ছিল, ফুলের শাশুড়ি সাজেদার সাথে ফুলকে পাঠাতে হলো। সাগরিকা বাড়িতে একা। সব মিলিয়ে ফুলের ভাগ্য সত্যিই খারাপ ছিল। শুভকে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখে আদিল বিচলিত হয়ে এগিয়ে আসলো। শুভ তখন পাগল প্রায়। ফুলকে না পেয়ে পাগলামো শুরু করে দিয়েছে। আদিলকে দেখা মাত্র চিৎকার করে বলতে শুরু করে, ভাইয়া পুলিশকে কল দাও। আমি নিশ্চিত এই মহিলাই আমার ফুলের সাথে কিছু একটা করেছে। লিপি জোর গলায় উত্তর দিল, আমি কিছু করি নাই। শুভ দ্বিগুণ চিৎকার করতে লাগলো, তবে এই মহিলার গলায় কানে ফুলের গহনা কেন? লিপি সাথে সাথে গহনাপত্র ঢেকে ফেলার বৃথা চেষ্টা করে। বাড়িতে থাকা মহিলারাও তখন গহনা দেখতে পায়। লিপি অবস্থা খারাপ দেখে পুনরায় মিথ্যার আশ্রয় নেয়, এগুলা ফুল নিজে আমাকে দিয়া গেছে। শুভসহ উপস্থিত সকলেই লিপির মিথ্যা ধরে ফেলল। ইতিমধ্যে সাজেদার আত্মচিৎকার সকলেরই কানে এলো। শুভ জানে না চিৎকার কে এবং কার জন্য দিয়েছে। আওয়াজ অনুসরণ করে সেদিকেই দৌড় লাগালো। আদিল শুভর পাগলামি দেখে অবাক হলো। আদিলের মনে ভয় জন্মালো এই ভেবে যে আজ ফুলের কিছু হয়ে গেলে শুভ সব ধ্বংস করে দিবে। আদিল পুলিশকে খবর দেওয়ার জন্য দ্রুত মুঠোফোন বের করল। সাজেদা অন্য একজনের সহায়তা নিয়ে ফুলকে ধরে নিয়ে আসছিল। অন্ধকারে কাউকে দৌড়ে আসতে দেখে হাঁক ছুড়ল, ওই ক্যাডা, ফুলকে একটু ধরবা, মাইয়ারে হাসপাতালে নিতে হইব। শুভ কাছে এসে ফুলকে দুজনের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল। আবছা আলোয় সাজেদা শুভকে দেখতে পেল। ফুলকে কোলে নিয়ে শুভ সেখানে বসে পড়ল। ফুলের গালে 2-3 বার নরমভাবে থাপড় দিয়ে ডাকতে লাগলো, এই ফুল, কি হয়েছে তোমার? আমি এসেছি, এই ফুল। ফুলের নড়াচড়া দেখতে না পেয়ে শুভ উঠে দাঁড়ালো। দৌড়ে গাড়ির কাছে এসে পিছনের সিটে শুয়ে দিল। পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। তাতেও জ্ঞান না ফিরলে সাজেদাকে বলল, বালতি ভরে পানি নিয়ে আসতে। সাজেদা তাই করল। দীর্ঘ সময় মাথায় পানি ঢালার পর ফুল নড়ে চড়ে উঠল। পরিপূর্ণ জ্ঞান ফিরতেই তখনকার ঘটনা মনে পড়ে গেল। ভয়ে ফুল চিৎকার শুরু করলো। নিজেকে গাড়িতে আবিষ্কার করে কিছুক্ষণের জন্য মনে হলো তাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। পর মুহূর্তে চোখের সামনে শুভকে দেখতে পেয়ে শুভর বুকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শুভ শান্ত হয়ে বসে আছে। এতক্ষণ মনে যে ভয় বাসা বেঁধেছিল সেটা দূর হয়ে গেছে। শুভ ফুলকে জড়িয়ে ধরল না, বরং শটান হয়ে বসে রইল। দূর থেকে আদিল দেখতে পেয়ে বুঝল শুভ কষ্ট পেয়েছে। এর মধ্যে লিপি পালাতে চাইলে বক্সি কাকা সামনে দাঁড়ালো।
গ্রামবাসীরা হই হুল্লোড় করে যারা ফুলকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাদের একজনকে ধরে নিয়ে আসলো। বক্সি কাকা তাদের সাথে কথা বলতে লাগলো। শোকের বাড়ি এক মুহূর্তেই নরকের বাড়ি মনে হতে লাগলো। শুভকে বসে থাকতে দেখে ফুল দূরে সরে বসলো, অপরাধীদের মতো মাথা নত করে। আলোর মধ্যে শুভ ভালোভাবে ফুলকে খেয়াল করলো। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, গালগুলো সামান্য ফুলে আছে, হাতেও কিছু আঘাতের চিহ্ন। শুভ গাড়ি থেকে বের হয়ে আসলো। গাড়ির দরজা জোরে আটকে আদিলের উদ্দেশ্যে বলল, ওর সাথে এই পর্যন্ত যা যা ঘটেছে সব বলতে বলো ভাইয়া, নয়তো ওকে এখানেই রেখে যাব। নরক থেকে তুলে যেভাবে মনের আসনে বসেছিলাম ঠিক তেমনই ছুঁড়ে ফেলে যাব। ফুল কেঁপে উঠল, হু হু করে কাঁদতে শুরু করলো। সাজেদা অপরাধ বোধে নিজেকে দোষারোপ করলো। ফুলের কোনো দোষ নাই আব্বা, আমি আপনার মুখ থেকে কিছুই শুনতে চাই না। সে ছোট বাচ্চা না যে আপনি কোলে তুলে নিয়ে এসেছেন, নিশ্চয়ই সে পায়ে হেঁটে এসেছে। সাজেদা চুপ হয়ে গেলে ফুল গাড়ির দরজা খুলে বাইরে বের হলো। নাক টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা বলল। শুভ দিকদিশা না পেয়ে ফুলকে নিয়ে যাওয়া ছেলের দিকে আগালো, প্যাটে পিঠে ঘুষি দিতে থাকলো। এদিকে আদিল শুভকে ফেরাতে চেষ্টা করতে থাকলো। শুভ চিৎকার করে বলতে লাগলো, কি করতে চেয়েছিলে আমার ফুলের সাথে? বল, কি করতে চেয়েছিলি? ছেলেটা ছিল লিপির প্রেমিকের বন্ধু, মার খেয়ে শুয়ে পড়েছে ইতিমধ্যে। লোকটা নিজেকে বাঁচাতে সত্য বলে দিল, জঙ্গলে নিয়ে মেরে ফেলতাম। শুভ পাগল হয়ে গেছে, ছেলেটাকে জানে মেরে ফেলবে বলে এগিয়ে যেতে চাইছে। আদিল আটকে রাখলো শুভকে। এলাকাবাসীরা থুতু ফেলতে থাকলো লিপির দিকে। শুভ ছেলেটাকে কিছু করতে পারল না ঠিকই, কিন্তু তার সমস্ত রাগ ফুলের ওপর বর্তালো। ফুলের দিকে অগ্নিদৃষ্টি ফেলে নিজেকে ছাড়িয়ে নিল। গাড়ির কাছে গিয়ে ফুলের হাত শক্ত করে ধরে গাড়ির ভেতরে বসালো। ফুলের গালে শক্ত করে চেপে ধরে বলল, যে তোকে নিজে জান প্রাণ দিয়ে ভালোবাসলো তার কথা চিন্তা করলি না? একবারও ভাবলি না কেন তোকে এখানে আসতে নিষেধ করেছি? আমি তো তোর কেউ না, তাই না? ঠিক আছে, আজ থেকে তুই মুক্ত। এই শুভর ছায়াও তোর আশেপাশে পড়বে না, বলে রাখলাম। গাড়ির দরজা জোড়া আটকে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আদিল দৌড়ে আসলো গাড়ির কাছে, জানালা দিয়ে শুভকে একটা কথাই বলল, আমার বোনের কোনো ক্ষতি করবি না শুভ। শুভ রক্তাক্ত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল, নিজের জীবনকে কেউ শেষ করে দিতে পারে ভাইয়া? ও আমার জীবন ছিল, ও নিজেই আমার জীবন শেষ করে দিল। চিন্তা করো না, ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, তোমরাও এসো। চোখের পলকে শুভর গাড়ি ফুলের বাড়ি থেকে অধরে চলে গেল। আগামীকাল গায়ে হলুদ। বাড়ির মেহমান ইতিমধ্যে উপস্থিত হয়েছে। ফুলকে মায়ের হাতে তুলে দিয়ে শুভ চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলেছে, এ বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হবে না। আপনারা এসেছেন, আমি খুশি হয়েছি। এই সাজসজ্জা যাদের জন্য ছিল তারা মরে গেছে। আপনারা চাইলে থেকে যেতে পারেন অথবা চলে যেতে পারেন। এই বাড়িতে কোনো বিয়ে হবে না। শুভ পুনরায় গাড়ি নিয়ে বেরিয়েছে। মেহমানদেরকে শুভর মা ফুলের বাবার মৃত্যুর কথা জানিয়ে বুঝিয়ে দিয়েছেন। মেহমানরা কতটুকু বুঝলো জানা গেল না। অনেকেই মুখ ফিরিয়ে চলে গেল, আর যারা কাছের তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। ফুলের শাশুড়ি ফুলকে ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। ফুলের মুখে সমস্ত ঘটনা শুনে আফসোস করলেন। ফুল সাগরিকাকে জড়িয়ে ধরে নিজের ঘরে বসে অঝরে কাঁদছে। সাগরিকার হাজারো বুঝ তার কানে ঢুকছে না। ফুলের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, আর তা হলো শুভ। শুভর বলা শেষ কথাগুলো ফুলের মস্তিষ্কে গেঁথে রয়েছে। মনে ভয়ের বাসা বেঁধেছে এই ভেবে যে শুভ কি তাকে ছেড়ে দিবে। এমনটা হলে তো মরে যাবে। শুভ ছাড়া এক মিনিটও থাকার কল্পনা করতে পারে না ফুল। এদিকে শুভ গাড়ি নিয়ে একটি মাঠের মধ্যে আসলো। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সে ফাঁকা মাঠের মাঝে বসে পড়ল। কিছুক্ষণ পর দেখা গেল শুভর শরীর কেঁপে উঠছে। হ্যাঁ, শুভ কাঁদছে। তার চোখের এক এক ফোঁটা ঝরার অপরাধী একমাত্র ফুল।
দীর্ঘ সময় শুভ একাকী বসে রইল। আগামীকাল তার আর ফুলের হলুদ সন্ধ্যা, অথচ আজ সে যে অবস্থানে আছে ফুলকে ক্ষমা করতে পারছে না। ভালোবাসার মানুষের আঘাত শরীরে নয়, অন্তরে গিয়ে লাগে। শরীরের ক্ষত মুছে গেল, অন্তরের ক্ষত মুছতে অনেক সময় লাগে। আদিল শুভকে খুঁজতে খুঁজতে সেই মাঠে এসে পৌঁছালো। আদিলের সাথে বক্সি কাকাও ছিল। ছোটবেলা থেকে পিঠে চড়িয়ে বড় করা শুভকে বিমর্ষ অবস্থায় দেখে আঁতকে উঠল দুজনই। শুভর কাছে গিয়ে বসলে আদিলের দিকে ছলছল চোখে তাকালো। ভাইকে জড়িয়ে ধরে বলল, আমাকে কেন বড় হতে হলো ভাইয়া? আমি এত চাপ নিতে পারছি না। ফুলের আজ কিছু হয়ে গেলে কি হতো ভাইয়া? ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ও আমার কথা শুনলো না ভাইয়া, আমার কথা শুনলো না। শুভর কষ্ট বুঝতে পেরে আদিলের চোখে পানি চলে এসেছে। এই প্রথম তার মনে হলো শুভকে পরিপূর্ণ বয়সের আগে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। আদিল শুভর পিঠ চাপড়ে বলল, মেয়েটা বুঝতে পারেনি শুভ। সম্পর্কের মারপেচ বুঝতে অনেক সময় লাগবে। ওকে ক্ষমা করে দে ভাই। শুভ আদিলকে ছেড়ে বলল, আমি তাকে কখনোই ক্ষমা করব না ভাইয়া। আজ থেকে ফুলের সাথে আমার মনের সম্পর্ক শেষ। ও মুক্ত ভাই, ও মুক্ত। আদিল ভাইকে অনেক বোঝালো, কিন্তু শুভ বুঝল না। খোলা আকাশের নিচে শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? কি? তুমি চলে যাওয়ার আগে আমাকে শহরে থাকার জন্য ব্যবস্থা করে দিবে? আমি অনার্স সেখানে পড়তে চাই। আদিল লম্বা নিঃশ্বাস ফেলে বলল, তুই যা বলবি তাই করব। তবে তোর কাছে অনুরোধ, ফুলকে নিয়ে আরেকবার ভেবে দেখ। মেয়েটা তোর যত্নে এখানে পড়ে আছে। হঠাৎ করে তোর দূরে সরে যাওয়াটা কি আদৌ মেনে নিতে পারবে? শুভ কিছু বলল না। খোলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, দুঃখী ফুলের জীবনটা দুঃখ দিয়ে শুরু হলো, সুখ এনে দিয়েছিলাম, কিন্তু সে সেই সুখের মর্যাদা রাখতে পারেনি। আমি খুব করে চাইব ফুল সুখে থাকুক, শুভহীনা ফুল বাঁচতে শিখুক, যেন আর কোনো লিপি তাকে দুর্বল ভেবে আঘাত করতে না পারে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।